ভোর 5টায় আরাফের ফোনটা বেজে উঠতেই একরাশ বিরক্ত নিয়ে সোজা হয়ে বসে কপালের ঘামটা মুছে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে রবিনের নাম্বারটা দেখে ভ্রুকুচকে নিজের রাগ নিয়ে ফোন রিসিভ করে দাঁতের দাঁত চেপে হাঁপাতে হাঁপাতে বলল, ওই শালা, তোর খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? এই অসময় ফোন করেছিস কেন? হ্যাঁ, চোখে ঘুম নেই নাকি বিড়ালে হিসু করে দিয়েছে? রবিন থতমত খেয়ে বলল, দোস্ত, এমন চটে গেছিস কেন? আর তুই ভোরবেলায় হাঁপাচ্ছিস কেন বলতো? এই, তুই কোথায় বলতো? কি করছিলি এতক্ষণ? কোনো মেয়েটের সাথে আছে নাকি? দোস্ত, কোন মেয়ের সাথে? আরাফ রেগে মেগে বলল, শালা উষ্টা মেরে নাকের নকশা বদলে দেব। সারাদিন কাজের ব্যস্ততায় ব্যায়াম করার খুব একটা সময় পাওয়া যায় না। এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ির করেই কেটে যায় দিন আমার। তাই ভোর সকালেই একটু বুক ডাউন দিচ্ছিলাম। আর শালা তুই তো আমাকে ক্যারেক্টার লেসই ভেবে নিলি। সরি দোস্ত, আসলে তো ভোরবেলা তোর হাঁপানোর শব্দ পেয়ে তার উপর ফোন ধরে তুই যেমন চটে গিয়ে বললি অসব ফোন করেছি কেন অসময়ে, তাই আমি ভাবলাম তুই হয়তো ওইসব এই আর কি। থাম এবার, আর বল কি বলতে এই অসময়ে ফোন করেছিস। আজ আবার কি হলো? রবিন বলল, দোস্ত, মনে হচ্ছে এবার বিয়েটা করতে হবে। এদিন ঘন ঘন উল্টাপাল্টা স্বপ্ন দেখছি আর লুঙ্গি নষ্ট করছি। আরাফ কিছুটা বিরক্তি নিয়ে বলল, দোর শালা, এই বালের কথা বলার জন্য আমাকে সাত সকালে ফোন করে ডিস্টার্ব করছিস? তোর বিয়ে করার হলে কর, গিয়ে আমাকে কেন বলছিস? রবিন মুখ চুপসে বলল, দোস্ত, তোর কোনো কাজিন টাজিন থাকলে লাইন করে দে না, চিন্তা করিস না। বিয়ে আমি তাকেই করব, কিন্তু বিয়ের আগে একটু প্রেম টেম না করলে হয়? হ্যাঁ। আরাফ বলল, শালা তোর মতো খচ্চরের সাথে আমি আমার বোনদের লাইন লাগাবো তা ভাবলি কি করে? দেশে কি ছেলের অভাব পড়েছে যে তোর মতো লুচ্চার কাছে আমার কাজিন বিয়ে দিব? তোর সাথে কোনো মেল লাইন লাগালে তো তার আর বিয়ে করতে হবে না। বিয়ের আগেই তুই সব কাজ সেরে ফেলবি। রাখ বেটা ফোন, আর আন্টিকে বল পাত্রী খুঁজতে। বলেই আরাফ ফোনটা কেটে পাশে রেখে আবার বুক ডাউন দিতে লাগলো। আরাফ একজন NSI অফিসার এবং সে তার কাজের প্রতি খুবই একনিষ্ঠ। শুধু তাই নয়, বরং সে অতি ভদ্র সভ্য একজন সুপুরুষ। কত কত মেয়ে তার উপর ক্রাশ খেয়ে আছে তার কোনো হিসেব নেই। কত মেয়ে তো আবার সরাসরি তাকে প্রপোজও করে বসেছে এবং কয়েকজন ডিরেক্ট রুম ডেটের অফারও দিয়েছে। কিন্তু আরাফ এসবে পাত্তা দেয় না, কারণ সে চায় সে যাকে ভালোবাসবে এবং স্ত্রী হিসেবে গ্রহণ করবে তাকেই তার সর্বস্ব উজাড় করে দেবে। তবে তার মনে এখনও ভালোবাসার পদ্ম ফোটেনি, আর বিয়ের লাড্ডুও ফোটেনি। সে অপেক্ষায় আছে অজানা অদেখা কোনো এক প্রেয়সীর। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে নীল আকাশটা দিকে তাকিয়ে আছে রূপালী। দারুণ সুন্দর লাগছে আজকের আকাশটা। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ভাউ করে উঠল। সে চমকে উঠে পেছন ফিরে দেখে তার ক্লাসমেট প্লাস বান্ধবী দোলা। সে সামনের দিকে ফিরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ইয়ার প্লিজ দোলা, তুই এইভাবে আমাকে ধরিস না। তোকে কতবার বলেছি আমাকে এইভাবে টাচ করবি না, আমার ভালো লাগে না। তবু তুই কেন শুনতে চাস না আমার কথা? দোলা তাকে ছেড়ে দিয়ে মুখ ফুলিয়ে বলল, ইয়ার, তুই এমন করিস কেন? আমি তো তোর বান্ধবী, তাই না? ফ্রেন্ড কি ফ্রেন্ডকে টাচ করতে পারে না? রূপালী বলল, পারে, কিন্তু তোর টাচ করা আর অন্যদের টাচ করার মধ্যে একটা পার্থক্য আছে। তুই যদি অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে টাচ করতি তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু তোর টাচগুলো অন্যদের মতো না। তোর স্পর্শ কেমন যেন, তোর মধ্যে কেন জানি একটা ছেলে ছেলে ভাব দেখতে পাই। তোর আচরণ, তোর কথা বলা, তোর স্পর্শ, সবকিছুতে একটা পুরুষ পুরুষ গন্ধ আছে। দোলা এবার রূপালীর পাশে এসে তার একটা হাত আলতো করে টেনে নিয়ে মুচকি হেসে নরম কণ্ঠে বলল, তাহলে আর প্রবলেম কি বল? আমার মধ্যে যখন পুরুষ পুরুষ গন্ধ পাস তখন চল না আমরা ডেটিং করি। রূপালী যেন আকাশ থেকে পড়লো ওর কথা শুনে, অবাক হয়ে বলল, কি পাগল হয়ে গেছিস নাকি? এগুলো ফাজলামো করিস না, এসব ফাজলামো করিস না প্লিজ। এই ধরনের দুষ্টামি ফাজলামো আমার একদমই ভালো লাগে না। আশেপাশের মানুষ তোর এসব কথা শুনলে কি ভাববে বলতো? দোলা হঠাৎই সিরিয়াস মুখভঙ্গি করে বলল, আই ডোন্ট কেয়ার কে কী ভাবলো আর কে কী বললো। আমি আমার পার্সোনাল লাইফে অন্যদের ভাবনা চিন্তা প্রাধান্য দেবো কেন? আমি শুধু তাকেই প্রার্থনা দেবো যাকে আমি চাই। রূপালী ভ্রুকুচকে বলল, কাকে চাস তুই? দোলা একটা মিষ্টি হাসি দিয়ে রূপালীর গাল টেনে দিয়ে বলল, শোনা আমার, এখনো বুঝো না আমি কাকে চাই? ওর এই বিহেভিয়ারই বরাবরই রূপালীর ভাল লাগে না। এখন তো আরও বিরক্ত লাগছে। সে বিরক্তি মাখা কণ্ঠে বলল, এত ভনিতা না করে বলতো কাকে চাস তুই? এই পর্যন্ত তো কোনো ছেলের সাথেই তোকে কথা বলতে দেখলাম না, শুধু ঝগড়া করা ছাড়া। তোর আবার কাকে মনে ধরলো?
দোলা রূপালীর কাঁধে এবার 2 হাত রেখে গলা জড়িয়ে ধরে বলল, তুইও না? আমার ছেলেদের কেন পছন্দ হতে যাবে? আমার তো ছেলেদের দেখলেই মনে হয় আমার শত্রু। রূপালী ভ্রুকুচকে বলল। দোলা রূপালীর কাঁধ থেকে হাত সরিয়ে তার দিকে কেমন করে যেন তাকিয়ে বলল, বলবো? রূপালী বলল। বলতেই তো বলছি কখন থেকে। দোলা বলল, রাগারাগি করবি না, আগে বল প্লিজ। তুই তো আমার যখন তখন রেগে যাস, একটু গায়ে হাত রাখলেই তেলে বেগুনে জ্বলে উঠিস। আর এই ভয়ে আমি একদিন অনেকবার চেয়েও তোকে কথাটা বলতে পারিনি। প্লিজ তুই আগে প্রমিস কর আমার কথা শুনে আবার সিন ক্রিয়েট করবি না কোনো রকম। রূপালী কিছুতেই বুঝতে পারছে না ও কি কথা বলবে, আর সেই কথার সাথে তার সিন ক্রিয়েট করার কি সম্পর্ক। তবুও কৌতূহল দমিয়ে না রাখতে পেরে সে বলল, ঠিক আছে বল, সিন ক্রিয়েট করবো না আমি। দোলা বলল, পাক্কা? রূপালী বলল, পাক্কা, এবার বল। দোলা চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে রূপালীর হাত ধরে বলল, এখানে বলবো না, চল আমরা মেসে চল, সেখানেই তোকে সব খুলে বলবো আজ। রূপালী অবাক হয়ে বলল, ওমা সে কি, মেসে কেন যেতে হবে? ওখানেই বল, এখানেই বল, তাছাড়া আমাদের তো ক্লাস আছে। দোলা অস্থির হয়ে বলল, আরে আজ আর ক্লাস করতে হবে না, তুই চল, তোকে সব পড়া আমি পরে সংগ্রহ করে দিব। দাঁড়া, তোর ব্যাগটা আমি নিয়ে আসি। বলেই সে দৌড় লাগালো ক্লাসের দিকে, আর রূপালী ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল দোলার যাওয়ার দিকে। রূপালীকে এক প্রকার জোর করেই নিয়ে ম্যাসে গেল দোলা। দোলার ম্যাস ভার্সিটির কাছে, সব মেয়েরা ভার্সিটিতে থাকায় আপাতত ম্যাস একদমই খালি, শুধুমাত্র দোলা আর রূপালী এখন ম্যাসে উপস্থিত। দোলা ওর রুমের তালাটা খুলে রূপালীর হাত ধরে ঘরে ঢুকলো। রূপালী তার হাতটা দোলার থেকে ছাড়িয়ে নিয়ে ও রুমের চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। রুমটা ছোটোখাটো হলেও মোটামুটি গোছানো সব কিছু। রূপালী দোলার রুমটা দেখায় ব্যস্ত। এরই মধ্যে দোলার রুমের দরজাটা লক করে দিয়েছে ভেতর থেকে। রূপালী পেছন ফিরে দোলার দিকে তাকাতে চমকে গেল। দোলা তার পরনের শার্টটা খুলে ফেলেছে, আর শরীরে শুধু পাতলা একটা শর্ট টপস আছে, যেটা পরা থাকলেও যা আর না পরা থাকলেও তা। রূপালী দ্রুত দোলার থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, এসব কি দোলা, তুই শার্ট কেন খুলেছিস? গরম লাগলে তুই পাখা অন কর, তা না করে তুই আমার সামনেই শার্ট খুলে ফেলবি? দোলা হঠাৎই রূপালীকে হ্যাচকাট টানে নিজের দিকে ফিরে অস্থির ভঙ্গিতে রূপালীর কাজ ঝাঁকিয়ে বলতে লাগলো, ইয়ার তুই এমন কেন বলতো? তুই এখনো বুঝতে পারছিস না আমি কেন তোর সামনে শার্ট খুলছি আর কেন তোকে এইভাবে মেসে নিয়ে এসেছি? রূপালী চোখ গোল গোল করে তাকিয়ে বলল, মানে তুই তো বলেছিলি তুই কি সব বলবি, তাই আমাকে এখানে নিয়ে এলি। এখন তুই এসে শার্ট টার্ট খুলে কি করছিস তুই? দেখ, যা বলার জন্য নিয়ে এসেছিস তা বলার হলে বল, নয়তো আমি গেলাম। দেখি সর। বলে রূপালী ওর পাশ কাটিয়ে দরজার দিকে এগোতে নিলেই দোলা তার হাতটা টেনে ধরে বলল, তুই চাইলেও এখন যেতে পারবি না, আগে আমার কথা শোন, তারপর যাওয়ার চিন্তা করিস। রূপালীর কাছে দোলার হাবভাব কিছুই ভালো ঠেকছে না। কেন যে এই মেয়ের সাথে এখানে আসতে গেল সে, এটাই ভাবছে এখন। রূপালী দোলার দিকে সন্ধি হানচোকে তাকিয়ে বলল, মানে? দোলার টেনে নিয়ে রূপালীকে বিছানায় বসিয়ে দিয়ে রূপালীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, ইয়ার আই লাভ ইউ। আমি অনেক দিন ধরে তোকে বলতে চাচ্ছিলাম, আকারে ইঙ্গিতে অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু তুই বুঝিসনি। আজ যখন সুযোগ পেলাম, তাই আজ আর তোকে হাতছাড়া করতে চাইলাম না সুযোগটা। ইয়ার আমি তোকে খুব খুব ভালোবেসে ফেলেছি রে, প্লিজ তুই আমার হয়ে যা। আমি জানি একটা মেয়ে তুই, আমিও একটা মেয়ে, কিন্তু বিশ্বাস কর আমি তোকে এই সুখ দেব যেটা কোনো ছেলেও দিতে পারবে না। তুই বিশ্বাস না করলে জাস্ট একবার আমার সাথে থেকে দেখ আমি তোকে কতটুকু সুখ দিতে পারি। প্লিজ ইয়ার, তুই আমার একটা চান্স অন্তত দে আমায়। ওর কথাগুলো শুনে রূপালীর রাগে ঘৃণায় গা জ্বলতে লাগলো। সে নিজেকে সামলাতে না পেরে ঠাস করে দোলার গালে একটা চর বসিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ল। কি করে একটা মেয়ে এতটা খারাপ হতে পারে? কি করে তার মাথায় এমন উদ্ভট আর বাজে চিন্তা আসতে পারে, সেটাই ভেবে পাচ্ছে না রূপালী। রূপালীর চর খেয়ে দোলা ছল ছল চোখে রূপালীর দিকে তাকিয়ে রইল, আর রূপালীও মেজাজ হারিয়ে ওকে বসা থেকে টেনে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এতটা নীচ আর খারাপ তা আমি কল্পনাও করতে পারিনি। আমার সন্দেহ হতো তোর চাল চলনে, কিন্তু এতটা গভীরভাবে কখনো ভাবিনি আমি যে তুই এমনও হতে পারিস। এরকম জানলে আমি কখনোই তোর সাথে মিশতাম না। কি করে এসব কথা তোর মুখ দিয়ে এলো রে? একদিন তো লজ্জা করলো না তোর? কেমন মেরে তুই? সবচেয়ে বড় কথা, তুই কি ভুলে গেছিস আমরা যে মুসলিম? আমাদের ধর্মে সমকামিতা হারাম, এটা কি তুই জানিস না?
জানিস না এই একটা কারণে লূত আলাইহিস সালামের যুগে কত বড় এক গজব দিয়েছিল আল্লাহ তাআলা? একজন মুসলিমের সন্তান হয়ে, নিজে একজন মুসলিম হয়ে কি করে তুই এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনতে পারিস? আমার না নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে, এতদিন তোর মতো একটা মেয়ের সাথে মেশার কারণে আর তোকে ফ্রেন্ড ভাবার কারণে। আজ থেকে তুই আর কখনোই আমার আশেপাশে আসবি না। আজ থেকে তুই আমাকে চিনবি না, আর আমিও তোকে চিনবো না। ঠিক এইভাবে চলাফেরা করবি, হাই হ্যালো করবি না কখনো আমার সাথে। দেখি সর, আমি বের হব। বলে দোলার পাশ কেটে যেতে নিলে দোলা আবার রূপালীর হাত টেনে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল আর বলতে লাগলো, প্লিজ ইয়ার, তুই আমাকে ছেড়ে যাস না। আমি জানি ইসলামে এসব হারাম, কিন্তু আমি তোকে ভালোবাসি। বল, আমি কি করে নিজের মনকে বোঝাবো? আমার মন তো শুধু তোকেই চায়। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তাছাড়া তুই তো জানিসই এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। তারপরও কেন এমন করছিস? রূপালী ঝাড়া মেরে দোলার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আই নো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, কিন্তু এটা মানুষের বাণী, আর সমকামিতা হারাম এটা স্বয়ং আল্লাহর বাণী। আমি মানুষের বাণীর চাইতে আল্লাহর বাণীতে বেশি বিশ্বাস করি এবং মানার চেষ্টা করি। তো এইসব চিপ ডায়লগ আমাকে শোনাতে আসবি না। তুই আল্লাহর বাণী মানলি কি মানলি না সেটা তোর ব্যাপার, কিন্তু ভুলেও আমাকে আল্লাহর বাণীর বিরুদ্ধে কোনো কথা শোনাতে আসবি না। গট ইট? আর হ্যাঁ, এই যে তুই আমাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগলামো করছিস, আমার সাথে থাকতে চাইছিস, বিয়ে করতে চাইছিস, আমার মনে হয় কি জানিস তো, তুই আসলে কোনো একটা মানসিক সমস্যায় ভুগছিস, আর এগুলো তোর সেই মানসিক সমস্যার ফল। তাই একটা মেয়ে হয়েও তুই আরেকটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিস। অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে নারীকে পুরুষের জন্য আর পুরুষকে নারীর জন্য পাঠিয়েছে। আমার মনে হয় তোর একবার নিজের চিকিৎসা করানো দরকার। তুই কোনো গাইনি অথবা সাইকিয়াট্রিক ডাক্তারের সাথে কথা বলে দেখ তোর প্রবলেমটা আসলে কি, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সুস্থ স্বাভাবিক করে তোলার চেষ্টা কর, এতেই তোর মঙ্গল। বলে রূপালী আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে গট গট করে দ্রুত বেরিয়ে যেতে লাগলো দোলার ম্যাচ থেকে। প্রচন্ড কান্না পাচ্ছে ওর দোলার এমন আচরণে। রূপালী ভাবতেই পারেনি দোলা তাকে এখানে ডেকে এনে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে। রূপালী চোখের জল মুছতে মুছতে দ্রুত পায়ে দোলার ম্যাচের মেন গেট দিয়ে বের হয়ে যেতে নিতেই সজোরে কারোর সাথে একটা ধাক্কা খেলো, আর পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। সে ভেজা চোখে একবার ধাক্কা খাওয়া লোকটার দিকে আর চোখে তাকিয়ে সরি বলেই চোখ মুছতে মুছতে আবার হাঁটা ধরলো। আর ওই লোকটা এবং তার সাথে যে আরেকজন ছিল তারা দুজনই হা করে রূপালীর দিকে পেছন দিকে তাকিয়ে রইল, হয়তো বোঝার চেষ্টা করছিল রূপালীর কান্নার কারণ। রূপালী কিছু দূর আসতে একটা রিক্সা পেয়ে দ্রুত রিক্সায় উঠে গেল। আজ আর ক্লাস করবে না সে। রূপালী রিক্সা করে তার গন্তব্যের দিকে ছুটছে, আর ওইদিকে যে লোকটার সাথে ধাক্কা খেয়েছিল সে এতক্ষণ রূপালীর দিকে ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলেও রূপালী কিছু দূর যাওয়ার পরই সে কি যেন একটা ভেবে দ্রুত রূপালীর রিক্সা ধরার জন্য দৌড় লাগালো। কিন্তু ততক্ষণে রূপালীর রিক্সা অনেকটা দূরে চলে গেছে, যার কারণে সে আর রূপালীর নাগাল পায়নি। সে শিট বলে নিজের থাইয়ের উপর একটা থাপ্পড় মেরে মাথার চুলগুলো টানতে টানতে লাগলো। তার সাথে ছেলেটা পেছন থেকে এসে বলল, কিরে আরাফ, তুই হঠাৎ এভাবে ছুটে এলি কেন? মেয়েরে চিনিস নাকি? নাকি ওটাই তোর বোন? আরাফ রেগে গিয়ে চোখ গরম করে তাকিয়ে ওই ছেলেটার পায়ে একটা মারা দিয়ে বলল, শালা কোন দিক থেকে ওকে আমার বোন লাগে রে? ছেলেটা বেকুব বনে গিয়ে পা ডলতে ডলতে বলল। তাহলে? আরাফ মুখটা ফুলিয়ে বলল, তাহলে এত কিছু তোকে বুঝতে হবে না, চল। বলে আরাফ আবার সেই ম্যাচের সামনে গিয়ে দাঁড়িয়ে ফোন লাগালো তার বোনের নাম্বারে। আসলে সে এখানে তার ছোট বোনকে নিতে এসেছিল। আরাফ তার বোনের নাম্বারে কল লাগালো, আর কল লাগিয়ে দেখে তার বোনের ফোন বন্ধ। কয়েকবার চেষ্টা করেও যখন আর কোনো লাভ হলো না তখন বাধ্য হয়ে ফিরে গেল সে। আরাফ বাড়িতে ফিরলে তার মা আরিফা বললেন, কিরে আরাফ, তোর বোন কই? ওকে নিয়ে আসিসনি? আরাফ ভ্রুকুচকে বলল, মা, আমি তো গেছিলাম কিন্তু তোমার মেয়েকে ফোনে পাইনি। ফোন বন্ধ করে কোথায় গিয়ে বসে আছে কে জানে। মেসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, হয়তো ভার্সিটিতে ছিল তাই ফিরে এসেছি। ওকে ফোন করে বলে দিও নিজেই চলে আসতে। ও তো আর ছোট বাচ্চা নয় যে সাথে করে নিয়ে আসতে হবে, অন্য সময় তো একাই চলে আসে। আরিফা বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়। আর শোন, আজ বিকেলে কিন্তু এক জায়গায় যেতে হবে তোর আমার সাথে। আরাফ বলল, কোথায়? আরিফা বেগম বললেন, গেলেই দেখতে পাবি। আরাফ বলল, আচ্ছা ওকে, কিন্তু তোমার মেয়ে তো এলো না, তাকে ছাড়াই যাবে নাকি? আরিফা বেগম বললেন,
সে না আসতে পারলে কি আর করব, তাকে ছাড়ে যাব। আরাফ ওকে বলে চলে গেল নিজের রুমে। অনেকদিন পর বাড়ি ফিরেছে সে। আরাফদের বাড়ি ঢাকা থেকে খুব বেশি দূরে না, কিন্তু তবুও প্রতিদিন ভার্সিটিতে যাতায়াতের সমস্যা হবে ভেবেই আরাফ তার বোনকে ভার্সিটির কাছাকাছি মেস বা হোটেলে থাকতে পারমিশন দিয়েছে। কিন্তু হোস্টেলের সিট খালি না থাকায় এবং হোস্টেলের জীবনে খুব বেশি বাধা নিষেধ থাকায় তার বোন নিজে থেকে তার কয়েকজন বান্ধবীর সাথে মেসে ওঠে। আরাফ শাওয়ার নিচ্ছে আর বারবার সে অচেনা মেয়েটার কান্না ভেজে চোখ দুটো মনে করছে। তার মন বেশ উতলা হয়ে উঠেছে। ওর মন বারবার একটা কথায় আওড়াচ্ছে, কেন মেয়েটা ওইভাবে কাঁদছিল। আরাফের হঠাৎ মনে পড়লো মেয়েটি তো তার বোনের ম্যাসের ভেতর থেকে বের হয়েছিল, তার মানে ওই মেয়েটিও হয়তো ওই ম্যাসেই থাকে। তাই সে একটা মুচকি হেসে ভাবলো আবার সে ওই ম্যাসের সামনে যাবে ওই মেয়েটির খোঁজ করার জন্য। আর ওর বোনকেও মেয়েটির সম্পর্কে জিজ্ঞেস করবে সে, হয়তো ওর বোনও ওকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। এই ভেবে তার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বাড়িতে ফিরে একটা লম্বা শাওয়ার নিয়ে না খেয়ে ঘুম দিয়েছে রূপালী। খুব মাথা ধরেছিল কান্নার ফলে। হঠাৎ তার মা এসে ডাকতে লাগলো। রূপালী কোনো রকমে চোখ খুলে তার মায়ের দিকে তাকিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলল। তার মা মিষ্টি হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, উঠে পড় তাড়াতাড়ি, তোর এক আন্টি এসেছে, ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখা করে আয় তার সাথে। রূপালী ভ্রুকুচকে বলল, কোন আন্টি? রূপালীর মা বললেন, তুই চিনবি না, আগে কখনো দেখিসনি তাকে। ফ্রেশ হয়ে আয়, আমি তোকে পরিচয় করিয়ে দিব। তোর কথা বারবার জিজ্ঞেস করছে, তাই তোকে ডাকতে এলাম। রূপালী ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 4:30 বাজে। সে তার মাকে বলল, ঠিক আছে যাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। রূপালীর মা বললেন, ঠিক আছে, আর শোন, চুল টুল আঁচড়ে সুন্দর করে ওড়নাটা গায়ে দিয়ে আসিস। বুঝিসই তো মেহমানদের সামনে কিভাবে যেতে হয়। আয় তুই। বলে রূপালীর মা রুম থেকে বেরিয়ে গেলেন। রূপালী আর কিছু না ভেবে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে মায়ের কথা মতো চুল আঁচড়ে ওড়না ঠিক করে নিচে গেল সে। ঘুমানোর কারণে চোখ মুখ কিছুটা ফুলে আছে, আর দুপুরে না খাওয়ার কারণে এখন একটু খিদে পাচ্ছে তার, যার কারণে শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। সিঁড়ি রেলিং ধরে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে দেখে একজন মহিলা বসে কথা বলছে তার মায়ের সাথে, আর একজন যুবক অন্য একটা সিঙ্গেল সোফায় বসে ফোন চালাচ্ছে। যুবকটি আর কেউ নয়, বরং আরাফ। সে তার মায়ের সাথে রূপালীদের বাড়িতে এসেছে। রূপালীর আরাফকে দেখে তাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে, কিন্তু খেয়াল পড়ছে না তার। তাই মাথায় আর প্রেশার না দিয়ে তার মায়ের কাছে গিয়ে সামনে থাকা মহিলাটির মানে আরাফের মায়ের উদ্দেশ্যে সালাম দিল। আরিফা মিষ্টি হেসে রূপালীর সালামের জবাব দিল। এরই মধ্যে আরাফও ফোন থেকে মুখ তুলে একবার রূপালীর দিকে তাকিয়ে আবার ফোন স্ক্রল করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কি যেন ভেবে আরাফ ভ্রুকুচকে দ্রুত আবার রূপালীর দিকে তাকালো, আর তারপরই সে হা হয়ে গেল। রূপালী তার দিকে সরাসরি না তাকালেও সামনাসামনি থাকায় বুঝতে পারছিল বেশ আরাফের এক্সপ্রেশন। যাই হোক, রূপালীর মা আরাফের মাকে বললেন, আপা, এটা আমার মেয়ে রূপালী। আরিফা মিষ্টি হেসে রূপালীকে তার কাছে ডেকে বললেন, এখানে আসো মা, আমার পাশে এসে বসো। রূপালী ভদ্রতার খাতিরে মুচকি হেসে গিয়ে আরিফার পাশে বসলো। আরিফা রূপালীর একটা হাত টেনে নিয়ে নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে নিল। তারপর রূপালীর দিকে তাকিয়ে বলল, কোন ক্লাসে পড়ো মা? রূপালী মুচকি হেসে বলল, জি, অনার্স ফাইনাল দেব, দোয়া করবেন আন্টি। আরিফা মিষ্টি হেসে বলল, অবশ্যই অবশ্যই। তার বলতে, তুমি জানো আমার মেয়েও তোমার মতোই অনার্স ফাইনাল দেবে। আজ তো নিয়ে আসতে চেয়েছিলাম মেয়েটাকে, কিন্তু ওর মেস থেকে আসতে পারিনি, তাই আর নিয়ে আসতে পারলাম না। তা তুমি কোন ভার্সিটিতে যেন পড়ো? রূপালী বলল, জি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আরিফা উত্তেজিত হয়ে বলল, ও মা, সে কি? আমার মেয়েও তো ওইখানেই পড়ে। বাহ, তাহলে তো বেশ ভালো হয়। আমার মেয়েকে দেখলে হয়তো তুমি চিনতে পারবে। আমার মেয়ে পরিসংখ্যায় নিয়ে পড়ছে। ওহো, তোমাকে তো আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেইনি। ওই যে, ও হচ্ছে আমার একমাত্র ছেলে আরাফ মাহমুদ। ও এনসিআইতে জব করছে। রূপালী আরিফার কথায় মৃদু হেসে আর চোখে একবার আরাফের দিকে তাকালো। বুঝতে পারলো আরাফা আর চোখে বারবার রূপালীর দিকে তাকাচ্ছে। আরিফা আরাফের দিকে তাকিয়ে বলল, এই আরাফ, তুই এত চুপচাপ বসে আছিস কেন? রূপালীর সাথে পরিচয় হ। আরিফার কথায় রূপালী আর আরাফ দুজনেই দুজনের দিকে তাকালো। আরাফ সৌজন্য হাসি দিয়ে রূপালীর উদ্দেশ্যে বলল, হাই। রূপালীও মৃদু হেসে হ্যালো বলে মাথা নিচু করে নিল। বুঝতে পারছে সে
হঠাৎ করে কোথা থেকে এই আন্টির আবির্ভাব ঘটলো? আর নিজের ছেলেকেও সাথে করে কেন নিয়ে এলো তার এই অচেনা আন্টি? কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছে সে। রহস্যের জট খুলে গেল যখন আরাফের মা তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আপা, আমার কিন্তু আপনার মেয়েকে বেশ পছন্দ হয়েছে। এবার বলুন, আমার ছেলেকে আপনার পছন্দ তো? মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই তো আপনার? আরাফের মায়ের কথা শুনে রূপালী যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে একবার আরিফার দিকে তাকাচ্ছে তো আরেকবার তার মায়ের দিকে। ওইদিকে আরাফও যে বেশ বড়সড় একটা শখ খেয়েছে সেটাও বোঝা যাচ্ছে তার মুখের এক্সপ্রেশন দেখে। রূপালীর মা কিছু বলে ওঠার আগে আরাফ তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, কিসব বলছো তুমি মা? আরিফা মুচকি হেসে বললেন, তোর বিয়ের কথা বলছি। এমনিতে তো বিয়ের জন্য পাত্রী দেখতে আসতে জানলে তুই আসতে চাইতি না, তাই না জানিয়ে নিয়ে এসেছি তোকে। দেখ, আমার কিন্তু রূপালীকে বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমার পছন্দ তো সব নয়। তোরও যদি দুজন দুজনকে পছন্দ করিস আর রূপালীর মা বাবাও যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এগোবো। কি বলেন আপা? রূপালীর মা আরিফার কথায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আপা, আমারও একই কথা। আরাফের মতো ছেলের কাছে মেয়ে দেওয়ার ক্ষেত্রে আপত্তি থাকার কোনো কথাই নেই। আরাফের সম্পর্কে আমি আর রূপালীর বাবা আগে থেকেই জেনেছি, আর আজও সরাসরি দেখাও হয়ে গেল। যদিও রূপালীর বাবার সাথে এখনও দেখাটা হয়নি আরাফের, তাতেই সমস্যা নেই। আমি যেখানে হ্যাঁ বলবো রূপালীর বাবা সেখানে অমত করবে না। এখন কথা হলো ছেলে আর মেয়ে দুজন দুজনকে পছন্দ করলো কি না। আরাফের মা বললেন, হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কী রে আরাফ, তুই কিছু বল। তোরা দুজন কি একটু আলাদা কথা বলে নিবি? তাহলে দুজনের সুবিধা হবে সিদ্ধান্ত নিতে। আরাফের মায়ের কথা শুনে রূপালী আরাফের রিয়াকশন জানার জন্য তার দিকে তাকাতেই দেখে আরাফের চেহারায় ব্লাশিং ব্লাশিং ভাব দেখা যাচ্ছে। রূপালীর তো বুকে মোচড় দিয়ে উঠল। আরাফ আবার বিয়েতে রাজি হয়ে যাবে নাকি? তো ওইদিকে এর মধ্যে আরাফ রূপালীর দিকে তাকিয়ে ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, তোমার যা ইচ্ছে মা, আমার কোনো আপত্তি নেই। এখন শুধু ওনার মতামতটা জেনে নিলেই হয়। রূপালী তো অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সে ভাবছে এটা কেমন মানুষ, মাত্র কিছুক্ষণ আগে তাকে দেখলো আর এরই মধ্যে বিয়ে করতেও রাজি হয়ে গেল। কিন্তু তাতে কি, আরাফ রাজি হলেই তো হবে না, রূপালী কিছুতেই রাজি হবে না। রূপালী এখনো পড়াশোনা শেষ করেনি। সে আগে পড়াশোনা কমপ্লিট করবে, তারপর চাকরি বাকরি করবে। এত তাড়াতাড়ি বিয়ে কেন করবে? তাই সে তার মাকে বলে বসলো, মা, আমার তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ একটু আমার রুমে আসবে? রূপালীর এমন কথা শুনে তার মায়ের সাথে সাথে আরাফ এবং তার মাও ভ্যাবা চেকা খেয়ে গেল। রূপালীর মা বুঝে গেছে রূপালী কেন তাকে রূপালীর ঘরে যেতে বলছে। সেটা কিন্তু আরাফ এবং তার মায়ের মনে কি চলছে কে জানে। তারাও কিছু আজ করতে পেরেছে। রূপালীর মা কৃত্রিম হাসি আরাফের মায়ের দিকে তাকিয়ে বলল, আসলে ও এখানে খুব লজ্জা পাচ্ছে, তো তাই আপনাদের সামনে হয়তো কিছু বলতে চাচ্ছে না। আমি একটু কথা বলে আসি ওর সাথে। আরাফের মাও কোনো রকম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে উঠল, ঠিক আছে, যান, কোনো প্রবলেম নেই। আরাফের মায়ের কথা শেষ হতে রূপালী উঠে নিচের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। আর যাওয়ার সময় খেয়াল করলো কেন যেন এই কিছুক্ষণের মধ্যে আরাফের উজ্জ্বল চেহারাটা অমাবস্যার আধারের মতো কালো হয়ে এসেছে। আর সেই সাথে যোগ হয়েছে কোনো একটা ভয়। রূপালী ঘরে ঢুকতেই তার মা এসে ঘরে ঢুকলো তাড়াহুড়ো করে। এসে বলতে লাগলো, কি রে, কি বলবি বল? এখানে ডেকে আনলি কেন এইভাবে ওদের সামনে দিয়ে? রূপালীর কিছুটা রেগে গিয়ে বলল, এসব কি মা? কোন আন্টি এসেছে বলে তুমি আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিলে? অদ্ভুত তো। আর আমি কতবার তোমাকে বলেছি আমি পড়াশোনা শেষ না করে নিজে স্বাবলম্বী না হয়ে বিয়ে করব না, তবুও কেন পাত্রপক্ষের সামনে নিয়ে গেলে আমায়? হ্যাঁ, আর নিয়েছো তো নিয়েছো, একেবারে বিয়ের সাথের কথাতেও চলে গেছো। রূপালীর মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখ মা, এত রাগ করিস না। বিয়ে তো একদিন না একদিন করবি, তাই না? তাহলে এখন সমস্যাটা কোথায়? তাছাড়া ওরা তোকে পড়াশোনা করতে নিষেধ করবে না। ওদের বাড়িতেও মেয়ে আছে যে তোর ভার্সিটিতেই পড়ে। বিয়ের পর তুই তোর ননদের সাথেই একসাথে ভার্সিটিতে যেতে পারবি, আর পড়াশোনা শেষ হলে চাকরি করতে চাইলে সেটাও পারবি। কারণ ওরাও তো শিক্ষিত পরিবারেরই মানুষ। ছেলেটাও তো কত শিক্ষিত আর কত বড় একটা জব করে। এনএসআইতে জব করার কি চারটিখানি কথা বল? এমন একটা ছেলে কি হাতছাড়া করা উচিত হবে বল? আর ছেলে দেখতে শুনতেও মাশাআল্লাহ।
তারপরও তোর আপত্তি থাকার তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। রূপালী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কিন্তু মা, আমি এখনই বিয়ের সাথের জন্য প্রস্তুত নই। রূপালীর মা অবাক হয়ে বললেন, বিয়ে কি এখনই হয়ে যাচ্ছে নাকি? এই তো সবে কথাবার্তা শুরু হলো, আলাপ আলোচনা করতে করতেও তো কতদিন কেটে যাবে। তারপর বিয়ে শাদির আয়োজন করতে করতেও তো কতদিন, কম করে হলেও তো 10-15 দিন পর সময় পাবি। এর মধ্যে নিজেকে প্রস্তুত করে নে। তোরা তো তাও এখনকার যুগের ছেলেমেয়েরা কত সুযোগ সুবিধা পাচ্ছিস, পাত্র পছন্দ করা, বিয়ের আগে সময় পাওয়া, নিজেকে প্রস্তুত করা, কত কি। অথচ আমাদের সময় তো আমরা জানতেও পারতাম না আগে থেকে কিছু। হঠাৎ করেই একদিনের মধ্যে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিত। তখন তো আমরা কোনো রকম প্রস্তুতি ছাড়াই বিয়ে করে স্বামীর বাড়িতে চলে আসতে হতো। তারপর 1 বছরের মধ্যে আবারও বাচ্চা কাচ্চার মাও হয়ে যাওয়া হতো। আর এখন তো তোরা এত এত সময় সুযোগ পেয়েও কত নক্তামো করস। রূপালী মায়ের কথার উত্তরে কি বলবে ভেবে পাচ্ছে না। তার মা এমন সব যুক্তি আর উদাহরণ দিচ্ছে যেগুলোর মার পেছ থেকে বেরই হতে পারছে না সে। তাও শক্ত কণ্ঠে বলে বসলো, আমি এত কিছু বুঝি না মা। আমি এখন বিয়ে করে আমার পড়াশোনার ক্ষতি করতে পারবো না। যতই ওরা এখন বলুক যে বিয়ের পর ওরা আমাকে পড়াশোনা করতে দেবে, চাকরি করতে দেবে, বিয়ের পর তো আমার উপর একটা সাংসারিক দায়িত্ব এসে পড়বেই, তাই না? তখন আমি সংসার সামলাবো নাকি পড়াশোনা করব? তার উপর আবার যদি পড়াশোনার মাঝে বেবি এসে যায় তখন কি করব? হ্যাঁ, কিভাবে এত দিক সামলাবো আমি? রূপালীর মা মিষ্টি হেসে রূপালীর গালে একটা হাত রেখে বললেন, ওরে পাগলি মেয়ে, জানিস না যে রাধে সে চুলেও বাঁধে। দেখবি একবার যখন বিয়েটা হয়ে যাবে তখন নিজে থেকেই সব সামলানো শিখে যাবি। তাছাড়া তুই যদি পড়াশোনার মাঝে বেবি নিতে না চাস তাহলে সেটা তুই তোর স্বামীর সাথে কথা বলে পদ্ধতি অবলম্বন করবি। তুই কি অশিক্ষিত যে এটা নিয়ে চিন্তা করতে হবে? কত কত পদ্ধতি আছে, এটাও জানিস না? মায়ের কথা শুনে লজ্জায় তার কান গরম হয়ে যাওয়ার অবস্থা। তার মা আজ কী সব বলে যাচ্ছে। ওইদিকে আবার দোলার আজকের ওইসব কথাগুলো মনে পড়তে তার বুকটা মোচড় দিয়ে উঠল। না জানি মেয়েটা কখন আবার কি না করে বসে। ওই মেয়ে যার ড্যাসপ্যারেট, তাতে ওর দ্বারা যে কোনো কিছুই সম্ভব। মনে হচ্ছে ওর থেকে বাঁচার জন্য হলেও রূপালীর তাড়াতাড়ি বিয়ে করতেই হবে, নইলে ওই মেয়ে আবার কোন ঝামেলা শুরু করে কে জানে। এদিকে রূপালীর মাকেও কোনোভাবে বোঝাতে পারছে না সে। তার মা একটা না একটা যুক্তি দাঁড় করিয়ে দিচ্ছে তার সামনে, যার কারণে বাধ্য হয়ে সব দিকে চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে মা, তোমরা যদি এত করেই চাও যে ওই ছেলেটাকে আমি বিয়ে করি তখন আমি আর না করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। খুশিতে রূপালীর মায়ের চোখ মুখ চকচক করে উঠল। সে দ্রুত বলে উঠল, কি শর্ত মা? তুই বল, আমি গিয়ে এক্ষুনি ওদেরকে জানাচ্ছি। তাছাড়া ওরা কখন থেকে নিচে একা একা বসে আছে, আমার যাওয়া উচিত এবার। রূপালী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শর্তটা আমি সরাসরি তাকেই বলতে চাই যার সাথে বিয়েটা দিতে চাইছো। সে যদি শর্তে রাজি থাকে তবেই বিয়েটা হবে, আদারওয়াইজ আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারবো না। রূপালীর মা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। সে চিন্তিত ভঙ্গিতেই বললেন, ঠিক আছে, তাহলে আরাফকে বরং গিয়ে পাঠাচ্ছি আমি তোর রুমে। তোর যা বলার আছে জেনে নিস, কিন্তু ছেলেটার সাথে আবার কোনো প্রকার রাগ ঝাল দেখাতে যাস না যেন। এ কিন্তু যে সে ছেলে নয়, NSI এর একজন অফিসার, তাই উল্টাপাল্টা ব্যবহার করিস না মা, ভদ্রভাবে কথা বলিস। রূপালী একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম গলায় বলল, ঠিক আছে, ভদ্রভাবেই কথা বলবো। তুমি যাও, গিয়ে ওনাকে পাঠাও। রূপালীর মা মাথা নেড়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। রূপালী চুপচাপ গিয়ে খাটের এক কোণে পা ঝুলিয়ে বসলো আর ভাবতে লাগলো কিভাবে আরাফের সাথে কথা বলবে। অনেকটা নার্ভাসনেস কাজ করছে তার মধ্যে। কিভাবে কথা শুরু করবে, কি দিয়ে কথা শুরু করবে তাই ভেবে পাচ্ছে না সে। বেশ কিছুক্ষণের মাথায় তার ঘরের দরজায় টোকা পড়তেই সে পেছন ফিরে দরজার দিকে তাকিয়ে আরাফকে দেখে দ্রুত উঠে দাঁড়ালো। সৌজন্য হাসি দিয়ে বলল, ভেতরে আসুন। আরাফ মুচকে এসে ঘরে ঢুকে রূপালীর কাছাকাছি এসে দাঁড়ালো। রূপালী এক পলক আরাফের দিকে তাকিয়ে বলল, প্লিজ বসুন। আরাফ মুচকে এসে মাথা নেড়ে বলল, আপনিও বসুন প্লিজ। বলেই সে খাটের উপর বসে রূপালীর ঘরের চারদিকে চোখ বোলাতে বোলাতে বলল, আন্টি বললে আপনি কিছু বলতে চান আমায়, আপনি নিঃসংকোচে আমাকে বলতে পারেন আপনার যা বলার আছে, আর আমার সম্পর্কে কিছু জানতে চাইলেও জিজ্ঞেস করতে পারেন। বলে আরাফ রূপালীর দিকে তাকিয়ে বলল, এই কি আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে আমার বসতে প্রবলেম হচ্ছে। রূপালী বলল, আমি ঠিক আছি, প্লিজ আপনি বিব্রত হবেন না। আর আমি আসলে আপনাকে যে কথা বলতে ডেকেছি সেগুলো
আসলে কথাগুলো কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। প্লিজ আপনি মাইন্ড করবেন না আমার কথাগুলো শুনে। আরাফের মুখে আবারও কেমন যেন একটা চিন্তার ছাপ দেখা গেল। তবুও আরাফ ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আপনি নিঃসংকোচে বলুন আমায় কি বলতে চান, আমি মাইন্ড করব না, সত্যি বলছি। রূপালী এবার কিছুটা সাহস পেয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে লাগলো, দেখুন আমি আসলে এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা কমপ্লিট না করে বিয়ে করার কথা কখনো ভাবিইনি। আর সবচেয়ে বড় কথা, আমি এখনো বিয়ে শাদীর জন্য মানসিক ও শারীরিক কোনোভাবেই প্রস্তুত নই। বিয়ে শাদী নিয়ে এতটা ভাবিও নি কখনো, কিন্তু মাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। তাই আমি মাকে বলেছি যে আমি বিয়ে করতে এক শর্তেই রাজি হব, আর সেই শর্তটা যদি আপনি মানতে পারেন তবেই আমাদের বিয়েটা হবে। যদিও আমি শর্তটা কি সেটা মাকে জানাইনি, বলেছি আপনাকে জানাবো আমার শর্ত কি, তাই আপনাকে ডেকে পাঠিয়েছি। কিন্তু সত্যি বলতে আমি আপনাকে কোনো শর্ত দিতে নয়, বরং আপনার কাছে হেল্প চাইতে এখানে ডেকেছি। কারণ আমি জানি আমি যে শর্তের কথা বলছি সেটা আপনি কেন কোনো পুরুষ মানুষই হয়তো মানবে না। তাই শর্তের কথাটা বাদ দিয়ে সরাসরি বলছি, আপনি বরং আপনার মাকে গিয়ে বলে দিন আমাকে আপনার পছন্দ নয়, কিংবা আমার দেওয়ার শর্ত আপনার পক্ষে মানা সম্ভব নয়। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না এবং মাও আমাকে আর জোর করবে না। প্লিজ এইটুকু হেল্প করুন আমায়। আরাফের মনটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রূপালীর এমন কথা শুনে। সে কৃত্রিম হেসে মাথা নিচু করে ছলছল চোখে চেয়ে বলে উঠল, হেল্প না হয় করে দিলাম, কিন্তু তার আগে তো আমারও জেনে নেওয়া উচিত আপনার শর্তটা ঠিক কী। এমনও তো হতে পারে শর্তটা আমি পূরণ করতে পারবো, তাই না? কিন্তু শর্তটা না জেনে যদি আমি হার মেনে যাই তাহলে কিভাবে হয় বলুন? তাছাড়া আমি তো সহজে হার মানার ছেলে নই যে চেষ্টা না করেই হার মেনে নেব। তাই দয়া করে একবার আপনার শর্তটা ঠিক কী সেটা আমাকে বলে দিন প্লিজ, তাহলে আমারও বুঝতে নিতে সুবিধা হবে আপনাকে বিয়ে করা সম্ভব নাকি অসম্ভব। রূপালী বলল, দেখুন আমি বললামই আপনি পারবেন না এই শর্ত মানতে, তাহলে শুধু শুধু জেনে কি করবেন? আরাফ এবার বসা থেকে উঠে রূপালীর সামনে এসে দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে বলল, পারবো কি পারবো না সেটা আমার উপরই না হয় ছেড়ে দিন, আপনি আপনার শর্তটা বলুন। রূপালী মাথা নেড়ে আরাফের দিক থেকে দৃষ্টি সরিয়ে উল্টো দিকে ঘুরে আরাফের দিকে পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমতা আমতা করে বলতে লাগলো, দেখুন আমি তো একটু আগেই আপনাকে বললাম আমি এখন বিয়ে করতে না চাওয়ার কারণগুলো। 1, আমার পড়াশোনা, ক্যারিয়ার। 2, আমি এখন বিয়ের জন্য একদমই প্রস্তুত নই। মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই, আমি শারীরিক বা মানসিক কোনোভাবেই প্রস্তুত নই। আর এই ব্যাপারগুলো জেনেও কেউ যদি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে চায় তাহলে তাকে আমার একটা শর্ত মানতে হবে। আর শর্তটা হলো বিয়ের পর সে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার উপর স্বামীর অধিকার খাটাতে পারবে না। আর যতদিন না আমি এসবের জন্য প্রিপেয়ার হই, মোট কথা আমি না চাইলে সে আমাকে টাচও করতে পারবে না, যতদিন না আমি নিজ থেকে তাকে সেই অধিকার দেব। কথাগুলো বলে রূপালী আবার আরাফের দিকে ফিরে দাঁড়ালো। আর আরাফের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না এই মুহূর্তে। সে জানে না আরাফের ফেস রিয়াকশনটা এই মুহূর্তে ঠিক কেমন। অবশ্য তার জানার ইচ্ছেও নেই। সে আরাফের দিকে না তাকিয়েই বলল, আমি জানি এটা আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, আর শুধু আপনি কেন, কেউই এটা মানতে চাইবে না। তাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি প্লিজ বাড়ি গিয়ে আপনার মাকে বলে দেন আপনার আমাকে পছন্দ হয়নি। বলেই রূপালী আর চোখে একবার আরাফের দিকে তাকাতে আরাফের সাথে তার চোখাচোখি হয়ে গেল। দেখলো আরাফ কেমন যেন ঘোর লাগানো চোখে তার দিকে তাকিয়ে আছে। রূপালী দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। তা দেখে আরাফ মুচকি এসে বলল, বিয়ের জন্য তৈরি হও। রূপালী অবাকের চরম পর্যায়ে গিয়ে বিস্মিত চোখে আরফের দিকে তাকাতে আরফ মিষ্টি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। আর রূপালী থ মেরে দাঁড়িয়ে আছে। আরফের সাথে রূপালীর বিয়ে হয়েছে আজ 1 মাস। এর মধ্যে আরফ প্রায় কয়েকবার রূপালীর অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল, তবে সেটা ঘুমের মধ্যে। তবে যখনই সে টের পেয়েছে সেটা তখনই খুব বিব্রত বোধ করেছে এবং অনুশোচনায় ভুগেছে, যেটা রূপালী আরফের চোখের মধ্যেই দেখতে পেয়েছে। আর তাই সেও এখন নিজে যথেষ্ট সচেতন থাকে এ ব্যাপারে। আরফের সাথে নর্মালি কথাবার্তা হলেও অতটা ফ্রিভাবে এখনো হয় না, রূপালী যেমনটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। অবশ্য আরফ যখনই বাসায় থাকে সে কোনো না কোনো বাহানায় রূপালীর সাথে কথা বলতে চায়, রূপালীর সাথে মিশতে চায়, কিন্তু রূপালী কেন যেন বারবার নিজেকে আরফের থেকে গুটিয়ে রাখে। তবে তাদের বিয়ের পর থেকে একটা বিষয়ে রূপালী খুবই দুশ্চিন্তায় ভুগছে, আর সেটা হলো তার বিয়ের দিন যখন তাকে আরফদের বাড়িতে আনা হলো তখন সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়ার এক পর্যায়ে তাকে আরফের ছোট বোনের সাথে যখন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল তখন যেন তার পুরো আকাশটাই থমকে গেল। তার সামনে যখন আরফের বোন এসে দাঁড়ালো তখন তার জন্য এক মুহূর্তের জন্য নিঃশ্বাসই আটকে গেল, কারণ তার সামনে আর কেউ নয় বরং দোলায় দাঁড়িয়েছিল। সে বিয়ের বরযাত্রীতে যায়নি শরীর খারাপ লাগছিল বলে,
কিন্তু যখন রূপালীকে আরাফদের বাড়িতে আনার পর দোলা প্রথম দেখলো, তখন দোলাও রূপালীর মতোই থমকে গিয়েছিল। যাই হোক, রূপালী দোলাকে দেখার পর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দোলার থেকে চোখ সরিয়ে নেয় এবং দোলাকে না চেনার ভান করে থাকে। তখন থেকে মনের ভেতর একটা ভয় বাসা বাঁধে রূপালীর, এটা ভেবেই যে না জানি দোলা মেয়েটা কখন তার জীবনে একটা ঝড় নামিয়ে আনে। দোলার যে স্বভাব আর রূপালীর প্রতি ওর যে অনুভূতি বা আকর্ষণ, তা যদি একবার কেউ টের পায় তখন কি হবে? সেই ভয়ে রূপালী নিজেকে দোলার থেকেও গুটিয়ে গুটিয়ে রাখতে চেষ্টা করে যখনই দোলা বাড়িতে থাকে। দোলা এর মধ্যে কয়েকবার রূপালীর সাথে আলাদাভাবে কথা বলারও চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই রূপালী কোনো না কোনো অজুহাত দেখিয়ে সরে যেত দোলার থেকে। বাইরে কোনো কাজ থাকলে দোলাকে পাহারা দিয়ে দিয়ে সেগুলো সেরে নিত, আর বাকি সময় বেশিরভাগই ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো। এত সাবধানে থাকার চেষ্টাতেও তার বাধা হয়ে দাঁড়ালো দোলাই, তার মা এবং আরাফ। তারা ঠিক করেছে যেহেতু রূপালী আর দোলা একই কলেজে একই সাথে পড়ে, সেহেতু দোলা এবার বাড়ি থেকেই ভার্সিটিতে যাওয়া আসা করবে, তাও রূপালীর সাথে। এদের রূপালীকেও আর একা একা ভার্সিটি যেতে হবে না, আর দোলাকেও মেসে থাকতে হবে না। কিন্তু রূপালী তো জানে ওদের এই সিদ্ধান্তে ওদের দোলার উপকার হলেও রূপালীর জন্য যে পুরোটাই বাস। ওই মেয়ে এখন বাড়িতে থেকেও রূপালীকে জ্বালাবে। যার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে সে একেবারে তার পেছনেই কাছাকাছি চলে আসার ব্যবস্থা করছে। ভাগ্যিস দোলা ছেলে না হয়ে মেয়ে হয়ে পৃথিবীতে এসেছিল। মেয়ে হয়ে যা করছে, ছেলে হলে না জানি কি হতো। ওইদিকে দোলা তো খুশিতে এখন আত্মহারা, আর রূপালী রাত দিন ঘুম প্লাস দিশেহারা। দিনে দোলার ভয়ে গুটিয়ে থাকতে হয়, আর রাতে বরের ভয়ে। কখন কোনজন তার উপর হামলে পড়ে কে জানে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। রূপালী দরজা জানালা লাগিয়ে বসে আছে। ঘর থেকে বের হওয়ার ইচ্ছে নেই, কারণ কখন আবার দোলার সামনে পড়তে হয় তাকে কে জানে। এমনিতে আরাফ বাড়িতে ফেরেনি এখনো। রূপালীর তো ইদানিং আরাফের থেকে ওর বোন আজমিরা মাহমুদ দোলাকে বেশি ভয় লাগে। আজ 1-1.5 মাস হয়ে গেছে রূপালীর বিয়ের, কিন্তু এতদিনে আরাফকে যতটা না ভয় পেয়েছে তার চেয়ে বেশি ওর বোনের ভয়ে অস্থির থেকেছে রূপালী। কারণ আরাফ তো সবসময় বাসায় থাকে না, মাঝে মধ্যে দিনের বেলায় বাড়িতে থাকলেও বেশিরভাগ সময় সে রাতে বাড়িতে ফেরে। আর রাতে তো রূপালী ঘাটের মাঝ বরাবর সবসময় ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার হিসেবে বড় একটা কোল বালিশ রেখে দেয়। যদিও ঘুমের ঘরে আরাফ প্রায় কয়েকবারই সে বর্ডার ক্রস করে তার উপর গিয়ে পড়েছিল, কিন্তু রূপালীও প্রত্যেকবারই অতি বিরক্তির সাথে তাকে ঠেলে দিয়েছে। আর আরাফও টের পেয়ে খুব অস্বস্তির সাথে নিজেকে সামলে নিয়ে সরে পড়েছে। এই কথাগুলো বলার একটাই কারণ, আর সেটা হলো আরাফের এই ধৈর্য আর সহনশীলতার জন্যই রূপালীর আরাফের প্রতি মনের মধ্যে কিছুটা বিশ্বাস আর ভরসা তৈরি হয়েছে। কিন্তু আরাফের যে একটা বোন আছে, ওটাকে রূপালী সেদিনের ম্যাচের ঘটে যাওয়া ঘটনার পর থেকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করতে পারছে না। যাই হোক, বাইরে ঝড়ের গতি বাড়ছে মনে হচ্ছে। রূপালীর একা একা ঘরে ভাল লাগছে না, আর বাইরে বের হয়ে কারোর সাথে একটু কথা বলবে সেই উপায়ও নেই। তাই বাধ্য হয়ে একটা বই নিয়ে পড়তে শুরু করলো। 5-6 মিনিটের মাথায় দরজায় কে যেন নক করলো, আর তাতে রূপালীর হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আরাফ নিশ্চয়ই এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতে আসেনি। আরাফের মাও নিশ্চয়ই তার ঘরে। তিনি তো কোনো কারণ ছাড়া বা কাজ ছাড়া রূপালীর ঘরে আসেনও না। তাহলে কি দোলা এলো? কী করবে ভেবেই ঠান্ডার মধ্যেও রূপালীর ঘাম হতে লাগলো। ওইদিকে আবার দরজায় থাবা পড়লো। রূপালী একটা শুকনো ঢোক গিলে বইটা বিছানায় রেখে আস্তে আস্তে দরজার খানিকটা কাছাকাছি গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে? বাইরে থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, আমি। রূপালীর দেহে যেন প্রাণ ফিরে এলো। হ্যাঁ, এটা দোলা নয়, আরাফে এসেছে। রূপালী দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখে আরাফ হালকা ভিজে যাওয়া চুল আর পোশাকে হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখে। রূপালী দ্রুত দরজা ছেড়ে আরাফকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিল। আরাফ ভেতরে ঢুকে শপিং ব্যাগ দুটো রূপালীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোমার। রূপালী হাত বাড়িয়ে ব্যাগগুলো নিয়ে বলল, কি এগুলো? আরাফ মুচকি এসে বলল, তুমি তো বই পড়তে খুব ভালোবাসো, তাই নিয়ে এলাম। এখানে কিছু বই আছে, আশা করি ভালো লাগবে তোমার, অবসর সময় পড়তে পারবে। রূপালী মৃদু হেসে বলল, ধন্যবাদ। এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসুন, অনেকটা ভিজে গেছেন দেখছি। আমি কি খাবার রেডি করব গিয়ে? এখন খাবেন নাকি পরে? আরাফ মৃদু হেসে বলল, না, আরও পরে খাবো, আমি ফ্রেশ হয়ে আসছি। রূপালী আর কিছু না বলে মাথা নেড়ে চলে গেল বইগুলো নিয়ে পড়ার টেবিলে রাখতে, আর আরাফও একটা টাওয়াল নিয়ে চলে গেল ফ্রেশ হতে। রাত প্রায় 2:30। ঝড় থামার কোনো নামগন্ধ নেই। প্রতি রাতের মতো আজও রূপালী আর আরাফ বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে আছে, আর মাঝখানে সেই বিখ্যাত ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। আজ এই নিয়ে কয়েকবার ঘুম ভেঙেছে রূপালীর, আর তার কারণটা হলো তার অপর পাশের মানুষটার চোখে আজ ঘুম নেই। সেই 11:30টার দিকে লাইট নিভিয়ে শুয়েছে তারা,
আর এখন বাজে রাত 2টো। এর মধ্যে যতবারই চোখটা লেগেছে রূপালীর ততবারই ঘুমটা ভেঙে গেছে পাশের ব্যক্তির নড়াচড়ার ছটফটানির কারণে। বেশ বুঝতে পারছে রূপালী কোনো কারণে ঘুমোতে পারছে না আরাফ, আর এদিকে তার জন্য রূপালীরও ঘুম হচ্ছে না। বাধ্য হয়ে এবার আরাফের দিকে ফিরে বলেই ফেলল রূপালী, আপনার কি শরীর খারাপ লাগছে? এত নড়াচড়া করছেন কেন? আরাফ রূপালীর কথায় চমকে গিয়ে তার দিকে ফিরে তাকালো, তারপর ইতস্তত করে বলল, না মানে আসলে। রূপালী বলল, কিছু লাগবে আপনার নাকি ক্ষুধা পেয়েছে? আরাফ সোজা হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে নিজের চুলগুলো টানতে লাগলো। ডিম লাইটের আলোতে দেখতে পেল রূপালী আরাফ চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। রূপালী ভাবলো হয়তো তার মাথা ব্যথা করছে, বৃষ্টির পানি পড়ার কারণে হয়তো মাথা ধরেছে। তাই রূপালী বলে উঠল, আপনার কি মাথা ব্যথা করছে? ওষুধ দেব? রূপালীর কথাটা শেষ হতে আরাফ চোখ খুলে একবার রূপালীর দিকে তাকিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ছাড়লো, তারপর কিছুটা শান্ত স্বরে বলল, একটা কথা বলবো? রূপালী আরাফের এমন প্রশ্নে মাথা নেড়ে বলল, বলুন। আরাফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, দেখো আমাদের বিয়ের তো প্রায় 1.5 মাস হতে চললো। এবার কি আমরা স্বাভাবিকভাবে সংসার শুরু করতে পারি না? তুমি বলেছিলে তুমি প্রিপেয়ার্ড নও এইসবের জন্য, তাই এতগুলো দিন আমি নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছি। কিন্তু আর কতদিন বলো? এতগুলো দিনের মধ্যেও কি তুমি প্রিপেয়ার্ড হওনি? আমরা কি এখনও কাছে আসতে পারি না একে অপরের? রূপালী হতবাক হয়ে আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এইসব কি বলছেন আপনি? দেখুন, আমি তো আপনাকে বিয়ের আগেই শর্ত দিয়েছিলাম যে। আরাফ রূপালীর কথা মুখে থাকতে বলে উঠল, হ্যাঁ, তোমার শর্ত মেনেই আমি বিয়ে করেছি, কিন্তু তার মানে কি এই যে তুমি আজীবন এই একটা শর্ত ধরে বসে থাকবে? আমি তো এতগুলো দিন তোমাকে সময় দিলামই, তুমি মন এবং শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য, তাই না? আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে, আর এখনও যদি তুমি বলো তুমি প্রিপেয়ার্ড নাও, তাহলে কিভাবে হবে বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, এতগুলো দিনে কি তোমার একবারও ইচ্ছে করেনি আমার কাছে আসার? বলো না প্লিজ। আচ্ছা বলতে হবে না, এতদিনের কথা সব বাদ, চলো না আমরা আজ থেকে সব কিছু শুরু করি। আরাফের প্রতিটা কথা রূপালীর বুকে বা পাশটায় কেমন যেন এক অস্থিরতা সৃষ্টি করছে। সে একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমার ঘুম পাচ্ছে, প্লিজ আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। বলেই রূপালী দ্রুত উল্টো দিকে ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। খুব ভয় করছে তার এই মুহূর্তে। রূপালী অন্যদিকে ঘুরে কাঁথা মুড়ি দিতে আরাফ আহ্লাদি গলায় বলতে লাগলো, প্লিজ এরকম করো না আমার সাথে, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। এই প্লিজ কাঁথাটা সরিয়ে দিকে ফিরো না, প্লিজ একটাবার আমার দিকে ফিরে তাকাও, একটাবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, শুনো না প্লিজ। আরাফের অনুরোধ আর আবেগমাখা গলায় বলা কথাগুলো রূপালীর ভেতরে যে কি ঝড় তুলছে তা কিভাবে বোঝাবে সে আরাফকে? কেন এমন করছে হঠাৎ? আরাফ কিছুই বুঝতে পারছে না। রূপালী এতদিন তো আরাফ এমন করেনি, তাহলে আজ কেন? কিচ্ছু ভাল লাগছে না রূপালীর। রূপালী সত্যি এসব নিয়ে এতদিন একদমই ভাবেনি। হঠাৎ করে এত তাড়াতাড়ি আরাফ এমন শুরু করবে তা তো মাথাতেই আসেনি রূপালীর। ওইদিকে রূপালীর কোনো সারা শব্দ না পেয়ে আরাফ রূপালীর কাঁথাটা ধরে টান মেটে সরিয়ে দিল রূপালীর মাথা থেকে। রূপালীও চোখ খিচে বন্ধ করে রইল। আরাফ এবার আরো করুণ স্বরে বলে উঠল, প্লিজ এদিকে তাকাও না, কেন এত কষ্ট দিচ্ছ আমায়? তোমার কি একটু মায়া হয় না আমার প্রতি? এতগুলো দিনে কি আমি একটু তোমার মনে জায়গা করতে পারিনি? বলো কি হলো, কথা বলছো না কেন? প্লিজ কথা বলো। দেখো আমি জানি এইটুকু সময়ের মধ্যে যে তুমি ঘুমিয়ে পড়োনি, সো প্লিজ এই ঘুমের ভান ধরে চুপ করে থেকো না। বলে আরাফ মাঝখানে থাকা কোল বালিশটার উপর দিয়ে কিছুটা ঝুঁকে রূপালীর বাহুতে ধরে নাড়া নিতে রূপালী কিছুটা রাগ দেখে আরাফের হাত ছাড়া মেরে ফেলে দিয়ে ঝাড়ি মেরে বলল, ডোন্ট টাচ মি প্লিজ। কেন এরকম করছেন আপনি হঠাৎ? আমি প্রিপেয়ার্ড নই এখনো, কেন বারবার এসব বলছেন? রূপালীর কথাগুলো শেষ হতে আরাফ রাগে ফুসফাস করতে করতে হঠাৎ করে মাঝখানের কোল বালিশটা এক হাতে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে আচমকা রূপালীর কাছে চলে গেল। আর রূপালী আরাফের এমন কাজে ভ্যাবাচিকা খেয়ে গেল। কি করছেন আরাফ, কেন করছেন? কিছুই বুঝতে পারছে না রূপালী। রূপালীর কাছে গিয়ে আচমকা তার দুই হাত চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো আরাফ, কেন প্রিপেয়ার্ড নাও তুমি এখনো? কি প্রবলেম তোমার বলো? কোনো ফিজিক্যাল প্রবলেম থাকলে বলো আমায়, আমি ডক্টরের কাছে নিয়ে যাব, বলো কি প্রবলেম? আরাফের এমন কাণ্ডে রূপালী হতবাক হয়ে ছল ছল চোখে আরাফের দিকে তাকিয়ে থেকে বলল, সেরকম কিছুই না। কি সব বলছেন আপনি? আরাফ দাঁতে দাঁত চেপে বলল, তাহলে প্রবলেম কি? কেন কাছে আসতে দাও না আমায়? এতদিন তো সময় দিয়েছি আমি। ফিজিক্যাল কোনো প্রবলেম যদি না থাকে তাহলে এতদিনেও তুমি প্রিপেয়ার্ড কেন হওনি বলো? এতদিন লাগে একটা মানুষের এইসবের জন্য প্রিপেয়ার্ড হতে, যেখানে এতগুলো দিন এতগুলো রাত আমরা একই ছাদের নিচে একই বিছানায় থাকছি। কি হলো, উত্তর দাও। রূপালী ফুপাতে ফুপাতে নিজেকে আরাফের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো,
আপনি কেন আমায় এভাবে জোর করছেন? আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে নাকি? আমার এখন ইচ্ছা করছে না, ভালো লাগছে না আমার। আপনি বুঝতে পারছেন না কেন এটা? আরাফ রূপালীকে আরো শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, তুমি কেন বুঝতে পারছো না আমার প্রবলেমটা? আর কেন তোমার ইচ্ছে করছে না? কেন ভালো লাগছে না বলো? কেমন মেয়ে মানুষ তুমি, যেখানে অন্যান্য মেয়েরা পাগল হয়ে থাকে আমাকে পাওয়ার জন্য, এমনকি আমার সাথে রুম ডেট পর্যন্ত করতে চায় তারা, অথচ তুমি আমার বউ হয়ে এবং আমার সাথে এক বিছানায় এতদিন থাকার পরেও বলছো তোমার ইচ্ছেই করে না। কেন ইচ্ছে করে না? কি আমাকে ভালো লাগে না? পছন্দ হয় না আমাকে? পছন্দ না হলে বিয়েতে রাজি হলে কেন বলো? জোর করেছি আমি তোমাকে বিয়ে করতে? পছন্দ না হলে সরাসরি তো বলতে পারতে আমাকে তোমার পছন্দ নয়, তাই বিয়ে করবে না আমাকে। এই আমার কোন দিক পছন্দ হয় না তোমার? কোন দিক থেকে কমতি আছে আমার বলো? রূপালী আরাফের থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যার কারণে আরাফের সাথে একদিকে তার এক প্রকার ধস্তাধস্তি চলছে, আর অন্যদিকে আরাফ নিজের মতো বলেই যাচ্ছে তার মুখ দিয়ে যা আসছে তা। রূপালী এক পর্যায়ে না পেরে একটা চেঁচানোর সরেই বলল, কারণ বলছি আমায় ভালো লাগে আমার এসব। আরাফের রাগও যেন এবার আরো কয়েক গুণ বেড়ে গেল। সে রাগে ফুসফাস করতে করতে পুরোপুরিভাবে রূপালীর উপর উঠে গেল আর বলতে লাগলো, ভাল লাগে না কেন? এবার ভালো লাগবে সব, সেই ব্যবস্থাই করছি, দাঁড়াও। বলে রূপালীর গলায় মুখ ডুবিয়ে দিল আরাফ। রূপালী কিছুতেই আরাফকে নিজের থেকে ছাড়াতে পারছে না। আরাফ তার দুই হাত শক্ত করে ধরে রেখেছে। ওদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি চলছে, কিন্তু বিশাল দেহি আরাফের শক্তির সাথে পেরে উঠছে না রূপালী। আরাফ এলো পাথারি চুমোর কামড় দিতে লাগলো রূপালীর গলায় আর মুখে। অনেক চেষ্টা করেও রূপালী আরাফের সাথে পেরে না উঠে এক পর্যায়ে শরীরের সব এনার্জি হারিয়ে শরীর ছেড়ে দিল আর ফুপিয়ে কাঁদতে লাগলো। আর আরাফও সেই সুযোগে রূপালীর হাত ছেড়ে দিয়ে দ্রুত নিজের শরীরের শার্টটা খুলে ফেলল। এই ঠান্ডার মধ্যেও পুরো শরীরে ঘেমে গেছে তার। সে শার্টটা ফ্লোরে ছুঁড়ে ফেলে আবার হামলে পড়ল রূপালীর উপর। আর তখনই রূপালী সুযোগ বুঝে আরাফের কাঁধে খুব জোরে একটা কামড় বসিয়ে দিতে আরাফ খানিকটা শব্দ করে আহ বলে চিৎকার দিয়ে উঠল। আর রূপালীও সাথে সাথে তাকে শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দিল এক ধাক্কা। আরাফ তাল সামলাতে না পেরে পড়ে গেল বিছানায়। আর সেই সুযোগে বিছানা থেকে দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে হাঁপাতে লাগলো আর আঁচল দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো রূপালী। কিছুক্ষণের মধ্যে ঘরে ভাঙচুরের আওয়াজ শোনা গেল, সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল রূপালীর। রূপালী ওয়াশরুমে এসে ঢুকতেই আরাফ দ্রুত কাঁধে কামড়ের জায়গাটা চেপে ধরে বিছনা থেকে উঠে ঘরের মেন লাইট অন করে নিজের হাতটা সামনে এনে দেখে হাতে রক্ত। কামড়টা এত জোরে পড়েছে যে রক্ত বের হচ্ছে সেখান থেকে। আরাফ রাগে কটমট করতে করতে পড়ার টেবিলের চেয়ারটাতে লাথি মেরে ফেলে দিল। ড্রেসিং টেবিলের সামনে থাকা ফুলের টপটা হাতে নিয়ে ছুঁড়ে মারলো ড্রেসিং টেবিলের আয়নার দিকে, আর ঝনঝন করে আয়নাটা ভেঙে পড়লো। তারপর নিজের চুলগুলো পেছনের দিকে টেনে ধরে অস্থির হয়ে পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। তারপর ওয়াশরুমের দরজায় খুব জোরে জোরে ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, রূপালী ওয়াশরুম থেকে বের হও, নইলে খুব খারাপ হয়ে যাবে বলছি। অনেক সহ্য করেছি আমি, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যেও না। রাইট নাও ওয়াশরুম থেকে বের হও, নইলে কিন্তু আমি কি করব আমি নিজেও জানি না, বলে দিলাম। ওয়াশরুমের দরজায় আরাফের এক একটা আঘাত মনে হচ্ছিল রূপালীর উপরে পড়ছে। আর আরাফের বলা কথাগুলোতে একটা রাগ মিশ্রিত ছিল যে রূপালীর ভয় আরও 3 গুণ বেড়ে গেল, যার কারণে সে কিছুতেই দরজা খুলবে না বলে ঠিক করলো। আরাফ হঠাৎ কেন এমন একটা রূপ দেখালো নিজে? কেন রূপালীর সাথে এমন শুরু করলো? কিচ্ছু মাথায় ঢুকছে না রূপালী। আরাফ কি পারতো না আর কিছুদিন সময় দিতে রূপালীকে? এতটা অস্থির কেন হয়ে গেল হঠাৎ করে আজ আরাফ? এসব ভাবতে ভাবতে আবার আরাফের কথা কানে এলো রূপালীর। আরাফ বলতে লাগলো, তুমি বের হবে না তো? ওকে ফাইন, বের হইও না। কতক্ষণ থাকবে তুমি ওয়াশরুমে? থাকো তুমি ওইখানেই। শুধু একটা কথা ভালোভাবে ঢুকিয়ে নাও মাথায়, আজ তুমি যেটা করলে তার জন্য তোমাকে সাফার করতে হবে। আজকের পর তুমি চাইলেও আমি তোমার কাছে আসবো না, তুমি চাইলেও তোমায় ছুবো না আমি। থাকো তুমি তোমার দেমাগ নিয়ে, আর আসবোই না আমি। তুমি ডাকলেও না, এই বাড়িতে আসবো না। আমার তো কোনো দাম নেই, আমার ভালোবাসার তো কোনো ভ্যালুই নেই, তাই না? আমায় ভালো লাগে না তো তাই আমার কাছে আসতে দাও না, তাই না? আমার কাছে আসতে ঘৃণা লাগে? ঠিক আছে, আর আসবো না আমি তোমার কাছে, আর বিরক্ত করবো না। থাকো তুমি তোমার মতো করে যেভাবে চাও। বলে ওয়াশরুমের দরজার সামনে থেকে সরে গেল আরাফ। আর তারপর আবার ধুমধাম ভাঙচুরের শব্দ হতে লাগলো ঘরের ভেতরে কিছুক্ষণ। এদিকে আরাফের শেষের বলে যাওয়া কথাগুলো রূপালীর ভেতরটাকে যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। রূপালী কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে আরাফের সামনে যাওয়ারও সাহস হচ্ছে না। আর এদিকে বারবার মনে হচ্ছে হয়তো খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে আরাফকে। কিছুক্ষণের মধ্যে হঠাৎ সব একদম নিস্তব্ধ হয়ে গেল। রুমের ভেতরে হাঁটা চলার আওয়াজও পাওয়া যাচ্ছে এখন, যেখানে এতক্ষণ ঘরের মধ্যে ভয়ঙ্কর কোনো তাণ্ডব বয়ে যাচ্ছিল। রূপালী অবাক হয়ে ওয়াশরুমের দরজার কাছে কান দিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো কোনো সারা শব্দ আছে কিনা ঘরে, কিন্তু না, ঘর থেকে কোনো প্রকার শব্দ আসছে না। আর
বেশ কিছুক্ষণ যাওয়ার পরেও যখন কোনো আওয়াজ পাওয়া গেল না, তখন পরিবেশ শান্ত হয়েছে ভেবে সাহস করে নিঃশব্দে ওয়াশরুমের দরজাটা কিছুটা খুলে উঁকি মারল রূপালী ঘরের দিকে। না, ঘরে কোনো প্রাণের অস্তিত্ব আছে বলে মনে হলো না। তাই সাহস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিঃশব্দে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরে ঢুকতেই বুকটা মোচড় দিয়ে উঠল তার। ঘরে আরাফ নেই, কিন্তু পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে। ঘরের চারদিকে কাঁচ ভাঙা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর কিছু কিছু জায়গায় ছুপ ছুপ রক্তও দেখা যাচ্ছে। বুকটা আবার ধুপ করে উঠল তার। কি করবে সে? আর আরাফি বা এই মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বের হলো কে জানে। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে রূপালী। ঘরের দরজাটা তো ভেতর থেকেই বন্ধ, তাহলে মানুষটা গেল কোথায়? হঠাৎ বারান্দার দিকে নজর পড়তে আস্তে আস্তে কাঁচ ভাঙাগুলো এড়িয়ে পা টিপে এগিয়ে গেল রূপালী বারান্দার দিকে। বুক টিপ টিপ করছে তার, না জানি আবার কি হয়। কিন্তু মানুষটা আদৌ বারান্দায় আছে কিনা এবং কি অবস্থায় আছে সেটা তো তাকে দেখতে হবে। ঘরে যেভাবে জায়গায় জায়গায় রক্তের ছোপ পড়ে আছে, তাতে তো তার এখন নিজের থেকে আরাফকে নিয়েই বেশি ভয় হচ্ছে। সে বারান্দার দরজার কাছে এগিয়ে গিয়ে বারান্দার দিকে উঁকি দিতেই বুকটা ধুপ করে উঠল আবার। বারান্দার ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ। রূপালী আরেকটু এগিয়ে দরজার ভেতর থেকে বের হয়ে বামে তাকাতেই দেখে আরাফ বারান্দার গ্রিলে একটা হাত রেখে দূরের মেঘে ঢাকা আকাশটার দিকে তাকিয়ে আছে, আর অন্য হাতে পরপর সিগারেট টেনে যাচ্ছে। বৃষ্টি আর ঝড় হাওয়া অনেকটা কমে গেছে। আরাফের নাকে মুখে দিয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে গেলেও অনেকটা ধোঁয়ায় আবার বাতাসের সাথে উল্টো দিকে উড়ে আসছে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই সিগারেটের ধোঁয়া রূপালীর নাকে মুখে প্রবেশ করতেই তার কাশি শুরু হয়ে গেল। সে নাক মুখ ঢেকে কাশতে শুরু করলো। তার কাশির শব্দ পেয়ে আরাফ পেছন ফিরে তাকাতেই রূপালীর হাত পা জমে গেল। সে ভীতু ভীতু চোখে আরাফের দিকে তাকাতে কাশতে লাগলো আবার। আরাফ একটা অগ্নিদৃষ্টি দিয়ে রূপালীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেটটা বারান্দার গ্রিল দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে রূপালীর দিকে এগোতে নিলেই রূপালী ভয়ে কোনো রকমে দু পা পিছিয়ে দরজার চৌকাঠে লেগে থেমে গেল। চোখ খিচে বন্ধ করে নিল সাথে সাথে। কয়েক সেকেন্ডের মধ্যে টের পেল আরাফ তার পাশ ঘেঁষে গট গট করে রুমের ভেতরে চলে গেছে। একটা লম্বা শ্বাস ছেড়ে হাঁটুতে মুখ গুজে বসে রইল। 1 ঘন্টার মতো সেভাবে বসে আছে। নিজের মনের মধ্যে লড়াই করতে করতে এক পর্যায়ে তার মনে হলো একবার ঘরে গিয়ে দেখা উচিত আরাফের কোথায় কেটেছে। এবার যদি আবার আরাফ জোর করতে আসে তাহলে বাধা দেবে না। রূপালী আর বাধা দেবে না ভেবেই নিল। কতদিন এভাবে পালিয়ে বেড়াবে সে আরাফের থেকে? তার চেয়ে বরং আরাফের ইচ্ছে পূরণ হোক। তবু আরাফের সুস্থ থাকা জরুরি। না জানি কতটা কেড়েছে পায়ের কে জানে। রাগের কারণে তো হয়তো পায়ে ব্যান্ডেজটাও করবে না আরাফ। বারান্দায় লেগে থাকা রক্তগুলোর দিকে তাকালো রূপালী। মুখটা আবার কেঁপে উঠল তার। ভাগ্যিস অনেক রাত হয়ে গেছে আর বাইরের আবহাওয়া ভালো নয়, নইলে হয়তো এই কাটা পা নিয়েই বেরিয়ে যেত আরাফ বাড়ি থেকে। রূপালী দেওয়াল ধরে উঠে দাঁড়ালো। ঘরের দিকে পা বাড়াতেই দেখে আরাফ বিছানার সাইডে বসে মাথা নিচু করে নিজের চুলগুলো পেছনের দিকে ধরে টেনে ধরেছে। রূপালী ফ্লোরের দিকে তাকিয়ে দেখে ফ্লোরের ভাঙাচোরা কাজগুলো এখন আর নেই। তার মানে আরাফ এরই মধ্যে ঘর পরিষ্কার করে নিয়েছে। রূপালী আরাফের পায়ের দিকে তাকালো দ্রুত। দেখলো কোনো রকমে একটা টি শার্ট ছিঁড়ে তা দিয়ে বেঁধে রেখেছে পাটাকে আরাফ। কিন্তু এভাবে থাকলে তো ইনফেকশন হয়ে যাবে। এখন রূপালীর কি করা উচিত? আরাফের কাছে যাবে? কি করবে? কি বলবে? ক্ষমা চাইবে? কিন্তু সে কেন ক্ষমা চাইবে? তার কি দোষ? আরাফ যদি তার সাথে হঠাৎ এমন জোরাজোরি না করতো তাহলেই তো হতো, কিন্তু এইসব ধরে বসে থাকলেও তো হবে না এখন রূপালীর। অঘুমার কারণে শরীরে খারাপ লাগছে তার উপর আবার এতক্ষণ বারান্দায় ঠান্ডার মধ্যে বসে থেকে খুব শীত করছে রূপালীর। এদিকে আরাফও ঘুমাচ্ছে না। অবশ্য যা রেগে আছে তাতে আজ আর ঘুমাবে বলে মনেও হচ্ছে না। রূপালীর হঠাৎ মনে পড়লো সে ওয়াশরুমে থাকাকালীন আরাফের বলা শেষ কথাগুলো। কি বললো এইসব আরাফ? সে আর রূপালীর কাছে আসবে না, বাড়িতেও আসবে না। আর এসবের মানে কি? আরাফকে তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে বোঝালো? রূপালীর জন্য আরাফ নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? না না না, তার আরাফের সাথে কথা বলতে হবে। যা রাগ দেখালো আজ তার রূপালী, সত্যি যদি এবার বাড়ি থেকে গেলে আর না ফিরে আরাফ। তাছাড়া আরাফের পায়ে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ লাগানো উচিত। এমনিতেই অনেকটা সময় কেটে গেছে, এ জানে পায়ে কোনো কাছের কণা ঢুকে গেছে কিনা। এসব ভেবে আস্তে করে আরাফের দিকে খানিকটা এগিয়ে গিয়ে মাথা নিচু রেখে আহত গলায় বলল রূপালী, সরি আরাফ। আরাফ রূপালীর কথা শেষ হওয়ার আগে মাথা তুলে তার দিকে আহত দৃষ্টিতে তাকালো। বুকের ভেতরটা ধুক করে উঠল রূপালীর। গলা ধরে এলো তার। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কোনো রকমে আবার কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনার পায়ে ওষুধ লাগাতে হবে প্লিজ। আপনি পায়ে ওষুধ লাগিয়ে নিন, নইলে ইনফেকশন করবে। আরাফ আহত দৃষ্টিতেই রূপালীর দিকে তাকিয়ে থেকে কৃত্রিম হেসে তাচ্ছিল্যের স্বরে বলল,
পায়ে ইনফেকশন হবে, তাতে তোমার কি বলো? আমার ক্ষতে তোমার কিছু যায় আসে আদৌ? আমাকে তো ভালোই বাসো না তুমি, যাকে ভালোই বাসো না তাকে নিয়ে কেন ভাবছো? সিম্পেথি দেখাচ্ছ? রূপালী দ্রুত মাথা নেড়ে ভেজা চোখে আরাফের দিকে তাকিয়ে বলল, এরকম কিছুই না। প্লিজ আপনি পা ওয়াশ করে মেডিসিন লাগিয়ে নিন। দেখুন, আপনার তো রাগ আমার উপরে হয়েছে, তাই না? তাহলে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন বলুন? আরাফ চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলতে লাগলো, তোমার চোখে আমার বাহ্যিক ক্ষতটাই পড়লো বউ, তুমি শুধু বাইরের ক্ষতটাই দেখছো, আর আমার ভিতরটা যে ক্ষত বিক্ষত হয়ে গেছে সেটা তো তুমি দেখছো না। আরাফের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে তার হাঁটুর উপর গিয়ে পড়ল। তাকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে বাধ্য হয়ে রূপালী গিয়ে আলমারি খুলে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আরাফের কাছে এগিয়ে গেল। বক্সটা খাটের উপর রেখে সাহস করে আরাফের সামনে হাঁটু কেড়ে বসতে নিলে সোজা হয়ে দাঁড়িয়ে গেল আরাফ। রূপালী অসহায় চোখে আরাফের দিকে তাকালো। আরাফ তার দিকে না তাকিয়ে বলে উঠল, আমার কারো কোনো ট্রিটের প্রয়োজন নেই, আর না কোনো সিম্প্যাথির প্রয়োজন। তুই শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ভয় নেই, আমি আর জ্বালাবো না, সকাল হলেই আমি বেরিয়ে যাব। বলে আরাফ আবার বারান্দার দিকে পা বাড়াতে নিলেই রূপালী ফুপিয়ে কেঁদে উঠে আরাফের হাতটা ধরে ফেলল। এই প্রথম সে নিজে থেকে আরাফের হাত ধরল। আরাফ ভ্রু কুঁচকে নিল, কিন্তু রূপালীর দিকে তাকালো না। রূপালী উঠে গিয়ে আরাফের সামনে গিয়ে পড়ল, প্লিজ পাটায় মেডিসিন লাগাতে দিন আমায়, আর নয়তো নিজে লাগিয়ে নিন, কিন্তু এইভাবে ক্ষতি করবেন না নিজেকে। কথাগুলো বলেই চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছেড়ে আরাফের দিকে তাকালো সে। মনের মধ্যে তোল পার নিয়ে বলল, আপনি চাইলে আমার কাছে আসতে পারেন, আমি আর বাধা দিব না, প্রমিস। কিন্তু তবুও পায়ে ওষুধটা লাগিয়ে নিন। আপনার রাগ আমার উপর, সেটা আমার উপরেই মেটান। নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আমি হাত জোর করছি, আপনার পা থেকে রক্ত পড়ছে এখনো। প্লিজ পাটা ব্যান্ডেজ করে নিন ভালোভাবে। রূপালীর কথাগুলো শুনে আরাফ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার জন্য এতটা ভাবার জন্য ধন্যবাদ। আপনাকে আমার জন্য কিছুই করতে হবে না ম্যাডাম, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি লাগিয়ে নেব মেডিসিন। আর হ্যাঁ, আই অ্যাম সরি ফর এভরিথিং। আমার মাথা ঠিক ছিল না তখন, জানি না কি হয়ে গেছিল হঠাৎ করে, আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, যার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। পারলে ক্ষমা করবেন, আর কালকে আমি ঘরে যা যা নষ্ট করেছি সব নতুন পাঠিয়ে দেব। বলে আরাফ ফার্স্ট এইড বক্সটা নিয়ে বারান্দায় চলে গেল। আজ 1 মাস হলো আরাফ বাসায় আসে না। সেদিন রাতে ঝামেলার পর সকালে আরাফ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দুপুরের দিকে নতুন ড্রেসিং টেবিল, ফ্লাওয়ার বাস, আরও যেসব জিনিস ভেঙেছে সেগুলো কিনে পাঠিয়ে দিয়েছে তার পরিচিত লোক দিয়ে। আরাফের বেডরুমটা সাউন্ড প্রুফ হওয়ায় সেদিন রাতের কোনো শব্দই বাড়ির অন্য কেউ পায়নি। তাই যখন বাড়িতে নতুন ড্রেসিং টেবিল আর অন্যান্য জিনিসপত্র এলো, তখন আরাফের মা অবাক হয়ে জানতে চাইলো ঘরে এসব থাকতেও নতুন করে কেন পাঠালো আরাফ এসব। রূপালী কী বলবে তখন কিছুই বুঝতে পারছিল না। ভাগ্যিস তখনই আরাফ ফোন করে তার মাকে বলল আগের ড্রেসিং টেবিলের আয়নাটা তার হাতের বাড়ি লেগে ফুলের টপ পরে ভেঙে গেছে, তাই নতুন করে পাঠিয়েছে এসব। যাই হোক, আরাফ এই 1 মাস বাড়িতে ফিরছে না, আর ওইদিকে তার মা বারবার বাড়ি ফিরছে না কেন জিজ্ঞেস করলে সে প্রতিবারই বলে যে সে কাজের জন্য ঢাকার বাইরে আছে, তাই আসতে পারছে না। এদিকে রূপালীই না জানে কেন আসছে না আরাফ। আরাফ চলে যাওয়ার পর নিজেকে খুব শূন্য শূন্য লাগছিল রূপালীর। টেবিলের দিকে তাকাতে মনে পড়ল আরাফের আনা বইগুলোর কথা। সাথে সাথে বইগুলো নিয়ে এসে খাটে বসে পড়ল। বইয়ের উপর পেঁচানো কাগজগুলো খুলে সবগুলো বইয়ের নাম পড়তে লাগলো। নাম দেখে বুঝতে পারল সবগুলো বই রোম্যান্টিক ক্যাটাগরির। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রূপালীর ভেতর থেকে রাতের ঘটনাগুলো মনে করে। সে প্রথম বইটা খুলতেই তার ভেতর থেকে একটা চিরকুট পেল। নীল রঙের একটা চিরকুট রাখা আছে বইটাতে। কৌতূহল নিয়ে চিরকুটটা খুলল সে। চিরকুটের লেখাগুলো পড়ে সে থমকে গেল। এটা আরাফের লেখা চিরকুট, তার হাতের লেখা রূপালী চেনে। যাই হোক, চিরকুটটাতে লেখা ছিল আরাফের মনের কথা, রূপালীর প্রতি তার ফিলিংস, রূপালীকে প্রথম দেখা থেকে শুরু করে সব। সেদিন খুব কেঁদেছিল ওইসব জেনে রূপালী। খুব কষ্ট হচ্ছিল তার আরাফকে এতটা কষ্ট দেওয়ার অপরাধে, যে কিনা তাকে এতটা ভালোবাসে, এতটা চায়। রূপালীর সাথে সাথে আরাফকে ফোন করলো, কিন্তু ফোন ধরলো না আরাফ। আবার ফোন করলে ফোনটা কেটে দিল আরাফ। তারপর থেকে কত কলস, কত মেসেজেস দিয়েছে রূপালী, তার কোনো হিসেব নেই, শুধুমাত্র তার মান ভাঙিয়ে বাড়ি ফেরানোর জন্য। কিন্তু সে যে এতটা জেদি কে জানতো। 1 সপ্তাহ পর দয়া হলো রূপালীর উপর আরাফের। ফোন রিসিভ করলো সে, কিন্তু রিসিভ করে গম্ভীর গলায় বলে উঠল, কি চাই? কোনো কিছু লাগবে? লাগলে বলো, পাঠিয়ে দিচ্ছি। আর না হয় মাকে বলো, যা লাগবে মায়ের কাছে চাইতে পারো এখান থেকে, আমি বলে দেবো মাকে। খুব রাগ হলো আরাফের এমন কথায় রূপালীর। সে কি শুধু কোনো কিছুর প্রয়োজন হলে আরাফকে ফোন করতে পারে? এমনি কি ফোন করতে পারে না? কেন মানুষটা এমন করছে? সামান্য একটু কারণে কি এভাবে ইগনোর করা খুব প্রয়োজন রূপালীকে? রূপালীও কিছুটা রেগে গিয়ে বলল, আমি আপনাকে চাই।
কেন বাড়ি আসেন না আপনি? সেদিনের রাগটা এখনো কেন পুষে রেখেছেন? প্লিজ বাড়িতে আসুন। আরাফ কিছুক্ষণ চুপ করে বলল, কাজে আসি, ফোন রাখছি। বলেই ফোনটা কেটে দিল আরাফ। রূপালীও হাল ছাড়ার মানুষ নয়। ফোন করে মেসেজ করে বারবার চেষ্টা করছে আরাফের রাগ ভাঙানোর, কিন্তু ওই মানুষটা এতই শক্ত যে এই একটা মাসে একটুও তার মন গলাতে পারেনি সে। এদিকে দোলার অত্যাচারে অস্থির রূপালী। ওই মেয়ে যখনই সুযোগ পায় গা ঘেঁষে বারবার রূপালীর সাথে কথা বলতে চায়। রূপালীর একদমই সহ্য হয় না দোলাকে। একে তো নিজে পুড়ছে এক জ্বালায়, আর তার উপর এই এক বাড়তি ঝামেলা। একদিন ওকে থ্রেটও দিয়ে দিয়েছে ভালো মতো রূপালী। বলেছে যে ও যদি রূপালীর আশেপাশেও ঘেঁষতে চায়, রূপালী আরাফের কাছে সব বলে দেবে। তারপর থেকে কিছুটা দমে গেছে দোলা। যাই হোক, কিছুদিন ধরে রূপালীর মা বারবার ফোন করে বলছে বেড়াতে যেতে। রূপালী কি করে বলবে যে আরাফ বাড়িতেই আসে না? আরাফকে ছাড়া কীভাবে বেড়াতে যাবে সে? তাই বলেছে আরাফের অফিসের কাজের চাপ বেশি, কাজের চাপ কমলে গিয়ে বেরিয়ে আসবে। এদিকে আরাফকে ছাড়া কোনো কিছুই আজকাল ভালো লাগছে না তার। পড়াশোনায়ও মন বসে না, আর সময়ও কাটে না। কী করবে, কিভাবে আরাফের মন ভাঙিয়ে বাড়িতে ফেরাবে বুঝতে পারছে না সে। অনেক ভেবেচিন্তে একটা আইডিয়া বের করলো। জানে না কতটুকু কাজ দেবে, তবুও চেষ্টা তো করতেই হবে। সুন্দর মতো কিচেনে গিয়ে একটা রসুন নিয়ে ছাদে চলে গেল। প্রচণ্ড রোদও উঠেছে আজ। ব্যাস বগলের নিচে রসুনটা রেখে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে রইল রূপালী। ইদানিং খাওয়া দাওয়া খুব একটা ঠিকমতো হচ্ছে না তার উপর আবার এই কড়া রোদে বগলের নিচে রসুন রেখে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার কারণে শরীর আস্তে আস্তে নেতিয়ে পড়তে লাগলো। রসুনটা ছুঁড়ে নিচে ফেলে দিয়ে কোনো রকম ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল। এখন মনে হচ্ছে রোদটাই তাকে বেশি কাহিল করে ফেলেছে। সকাল থেকে আরাফও ফোন বা মেসেজ কোনোটি করেনি আজ রূপালী। ইচ্ছে করেই করেনি যাতে আরাফের মনে প্রশ্ন জাগে কেন রূপালী ফোন করেনি। হাড় কাঁপিয়ে জ্বর এলো রূপালীর। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নড়াচড়ার শক্তি পাচ্ছে না একটু। দরজাটাও ভেতর থেকে লক করে নিতে মনে ছিল না, যার কারণে দুপুরে আরাফের মা খাবারের জন্য ডেকে যখন কোনো সারা শব্দ পেলেন না রূপালীর, তখন আরাফের ঘরে গিয়ে দেখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে রূপালী, আর থর থর করে কাঁপছে। আরিফা দ্রুত এগিয়ে গিয়ে রূপালীর গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো, কিন্তু রূপালীর যেন কথা বলার শক্তিও নেই। কপালে হাত দিয়ে দেখলো প্রচণ্ড গরম। আরিফা চিন্তিত হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল আরাফকে ফোন করে জানাতে। জ্বরের ঘোরে টের পেল রূপালী কেউ একজন তাকে পেছনে শোয়া থেকে তুলে ধরে তার বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। তার উষ্ণ নিঃশ্বাস রূপালীর মাথায় পড়ছে। চোখ পিটপিট করে তাকাতেই সামনে দোলা আর তার মাকে দেখতে পেল রূপালী। দোলা কিছুটা দূরে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মা সুপের বোল হাতে রূপালীর সামনে বসা। পেছনে কে তা এখনও জানে না রূপালী। আরিফা মুচকি হেসে রূপালীর দিকে সুপে গিয়ে দিয়ে বললেন, খাও মা, স্যুপটা খাও, তারপর ওষুধ খেতে হবে। এতটা জ্বর বাদালে কি করে বলো তো? রূপালী কোনো জবাব না দিয়ে মুখ সরিয়ে নিয়ে মৃদু শব্দে বলল, আমি খাবো না মা, আমার ইচ্ছে করছে না। আরিফা বলল, তা বললে তো হবে না রে মা, খাবার না খেলে ওষুধ খাবে কিভাবে, আর সুস্থই বা হবে কিভাবে? রূপালী এবার কিচ্ছু না বলে নিঃশব্দে কেঁদে উঠল। আরিফা ব্যস্ত হয়ে বলতে লাগলো, এ কি, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে বলো, কষ্ট হচ্ছে খুব? রূপালী এবার শব্দ করে কেঁদে উঠল। মা, আপনার ছেলেকে একবার আসতে বলবেন প্লিজ। আরিফা রূপালীর কথা শুনে তার পেছনে থাকা মানুষটার দিকে একবার তাকিয়ে মুচকি এসে বলে উঠলেন, এই কথা, আমার ছেলের জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি, মিস করছো খুব, তাই না? রূপালীর কান্নার গতি আরও বাড়তে লাগলো। আরিফা থতমত খেয়ে আবার রূপালীর পেছনের মানুষটার দিকে একবার তাকিয়ে আবার রূপালীর দিকে তাকিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা থাম পাগলি মেয়ে, এতটুকুর জন্য কেউ কান্নাকাটি করতে হয়? আর তুই যার জন্য এত কান্নাকাটি করিস সে তো তোর কাছেই আছে। এতক্ষণ ধরে কে তোকে আগলে ধরে রেখেছে বুঝতে পারছিস না বোকা মেয়ে? রূপালী অবাকের চরম পর্যায়ে গিয়ে আরিফার দিকে তাকিয়ে রইল। বিশ্বাসই হচ্ছে না তার যে আরাফ এসেছে তার জ্বরের কথা শুনে, আর এতক্ষণ ধরে সেই তাকে আগলে ধরে আছে। টপটপ করে চোখের জল পড়ছে। আরিফা মুচকি এসে বললেন, সে তো তোমার জ্বরের কথা শুনেই পাগলের মতো ছুটে এসেছে। তোমার কি মনে হয়েছিল আমি তাকে জানাইনি তোমার জ্বরের কথা? না, তোমার জ্বর জেনেও সে কাজে পড়ে থাকবে? হ্যাঁ। রূপালী লজ্জায় চোখ নামিয়ে নিল, আর চোখে তাকে জড়িয়ে থাকা হাতটার দিকে তাকালো। সে জানে না তার মানুষটার মান ভেঙেছে কিনা এখনো। এই পর্যন্ত একটা কথাও তো বলতে শুনলো না সে আরাফের। তার মুখটা একবার দেখতে ইচ্ছে করছে খুব, কিন্তু সাহস বা শক্তি কোনোটাই পাচ্ছে না রূপালী।
এদিকে মনে হচ্ছে হার্ট তার অস্বাভাবিকভাবে বিট করছে। আরিফা এবার আরাফের উদ্দেশ্যে বলল, নে আরাফ, তোর বউকে তুই এখন খাইয়ে দে। দেখলি তো কেমন কান্না জুড়ে দিয়েছে তোর জন্য। কি এমন কাজ তোর বুঝি না, কয়দিন হলো বিয়ে করলি অথচ এখনই বউকে সময় দিতে পারিস না। যাকগে, আমরা যাচ্ছি, তুই খাইয়ে দে বৌমাকে। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বা দোলাকে ডাকবি। আরাফ এখনো চুপ করেই আছে। তার নিঃশ্বাসের শব্দ আর বুকের ডিপ ডিপ শব্দ ছাড়া রূপালী আর কোনো শব্দই পাচ্ছে না। ওইদিকে আরিফা সুপের বোলটা পাশের টেবিলে রেখে দোলাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপালীর বুকটা কেন যেন খুব ধুকপুক ধুকপুক করছে। চোখ জোড়া বন্ধ করে নিল সে। জানে না সে কেন ওই বুকটাতে মাথা রেখে ভীষণ প্রশান্তি অনুভব করছে। আরাফ আরও কিছুক্ষণ ওইভাবেই চুপচাপ থেকে হঠাৎ গম্ভীর গলায় মৃদু শব্দে বলে উঠল, জ্বর বাঁধালে কিভাবে? রূপালী চমকে উঠে চোখ খুলে ঘাটটা একটু ঘুরিয়ে আরাফের দিকে তাকাতে নিলেই আরাফ বলে উঠল, ঘাড় ঘোরাতে হবে না, সোজা হয়ে জবাব দাও, কেন জ্বর হলো হঠাৎ? শুকনো ঢোক গিলে ঠোঁট ভেজালো রূপালী। কি বলবে সে এখন? জ্বরকে তো সে নিজেই নিমন্ত্রণ করে এনেছে, কিন্তু এটা জানলে নির্ঘাত তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার চলে যাবে বাড়ি থেকে আরাফ। তাই কাঁপা কাঁপা গলায় বলল সে, জানি না। আরাফ আর কিছু না বলে রূপালীর পেছন থেকে সরে একটা বালিশ টেনে এনে তাতে হেলান দেওয়ালো রূপালীকে। তারপর উঠে দাঁড়ালে রূপালী ভয়ে আরাফের হাতটা ধরে অসহায় মুখ করে বলল, প্লিজ যাবেন না, আমি পারবো না আর এই দূরত্ব সহ্য করতে। আরাফ কিছুক্ষণ অবাক চোখে রূপালীর দিকে তাকিয়ে থেকে অন্য হাত দিয়ে তার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, যাচ্ছি না আমি, রিল্যাক্স। বলে রূপালীর সামনে এসে বসে সুপের বাটিটা হাতে নিয়ে রূপালীর মুখের সামনে চামচ ধরল। রূপালীও মুচকে এসে লক্ষ্মী মেয়ের মতো খেতে লাগলো আর আরাফকে দেখতে লাগলো প্রাণ ভরে। স্যুপ শেষ হলে আরাফ রূপালীকে ওষুধ খাওয়াতে নিলে রূপালী আরাফের হাত ধরে বলল, আপনি এখন আমার উপরে রেগে আছেন? প্লিজ ক্ষমা করে দিন আমায়। সেদিন রাতে যা হয়েছে আমি। রূপালীর কথা শেষ না হতেই আরাফ তাকে থামিয়ে দিয়ে বলল, ইটস ওকে, ওইসব কথা থাক, এখন ওষুধটা খাও, তোমার শরীরে প্রচুর জ্বর। রূপালী আরাফের হাতটা আরো শক্ত করে টেনে ধরল, যার কারণে আরাফ অনেকটা ঝুঁকে গেল রূপালীর দিকে। রূপালী ছল ছল চোখে আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, এই জ্বর ওষুধে সারবে না। আরাফ অবাক হয়ে বলল, মানে এসব কি ধরনের কথা? ওষুধ খাও, দেখবে খুব তাড়াতাড়ি সেরে যাবে। রূপালী এবার অস্থির হয়ে বলল, আপনি কেন বোঝেন না? আমার এই ওষুধে সারবে না। আমার এই জ্বরের ওষুধ তো আপনি, আমার আপনাকে লাগবে। আরাফ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত চোখে তাকিয়ে বলল, পাগলামি করো না প্লিজ, ওষুধটা খাও, নইলে আরো অসুস্থ হয়ে পড়বে। এখন এসব পাগলামির সময় না, রূপালী আরো জেদ ধরে বলল। আরাফ বলল, কাজেই তো আছি। রূপালী মাথা দুই দিকে নেড়ে বলল, না, এই কাছে না, আমার কারো কাছে, আমার আরো কাছে চাই আপনাকে। যতটা কাছে সেদিন আপনি আমাকে চেয়েছিলেন। প্লিজ আগের সব ভুলে যান না, আমায় ক্ষমা করে দিন প্লিজ। ভালোবেসে কাছে টেনে নিন না, যেমনটা সেই রাতে চেয়েছিলেন। কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন বলুন? একটা মাস কি করেছিলেন আমার থেকে দূরে গিয়ে? একটুও কষ্ট হয়নি আপনার? একটুও মনে পড়েনি আমায়? জানেন আমি সেদিন আপনার চলে যাওয়ার পর প্রত্যেকটা মুহূর্ত কতটা গিল্টি ফিল করেছি, কতটা মিস করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার এক একটা মুহূর্তে 1000 মুহূর্তের সমান মনে হয়েছে। প্লিজ আর দূরে সরিয়ে থাকবেন না। আপনার এই অভিমান আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্লিজ আমায় কাছে টেনে নিন, আমি আপনাতে মিশে যেতে চাই আজ। হয় আমায় আপনাতে মিশিয়ে নিন, আর নয়তো আমায় মেরে ফেলুন। আমি পারছি না আর এভাবে থাকতে। আরাফ বিস্ময় নিয়ে কিছুক্ষণ রূপালীর দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, অনেক হয়েছে, আর পাগলামি করো না, ওষুধটা আগে খাও, সুস্থ হও আগে, তারপর এসব হবে। তুমি অসুস্থ এখন। রূপালী অস্থির হয়ে বলল, আপনি কেন বারবার এত কথা বলছেন? আপনি বুঝতে পারছেন না কেন? আমি বললাম তো আপনার কাছে এলেই আমার সব সেরে যাবে। আমি যে আপনি নামক রোগে আসক্ত। আমার সুস্থতার জন্য আপনাকে চাই, অন্য কোনো ওষুধ না। আরাফ এবার রূপালীর একদম কাছে এসে তার থুতনি ধরে বলল, সব হবে, একটু ধৈর্য ধরো, সুস্থ হও আগে, তারপর না হয়। আরাফের কথা শেষ হওয়ার আগেই রূপালী তার গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, তাই না? আমায় কষ্ট দিয়ে মজা পাচ্ছেন তাই না? প্রতিশোধ নিচ্ছেন সেই রাতের। আরাফ রূপালীর ঠোঁটে একটা আঙ্গুল রেখে ফিসফিসিয়ে বলল, চুপ, আর একটাও কথা নয়। আর একটাও কথা বললে কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারবো না, মিশে যাব তোমাতে। তখন সহ্য করতে পারবে তো এই শরীরে? আরাফের কথায় ভয় আর লজ্জা দুটোই জেঁকে বসলো রূপালীর মনে, কিন্তু তবুও সে আজ আর তাদের মধ্যে দূরত্ব থাকতে দেবে না।
সে যে আজ খুব করে আরফের সাথে মিশে যেতে চাইছে। চোখ নামিয়ে শক্ত করে জড়িয়ে ধরে লাজুক হেসে বলল, জানি না, তবুও চাই, খুব করে চাই। আজ মিশে যেতে চাই তোমাতে, প্লিজ। আরফ কানের কাছে মুখ নিয়ে বলল, সব হবে, কিন্তু তার আগে ওষুধটা খেতে হবে। কি রাজি? রূপালী বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। ওষুধ খাইয়ে দিয়ে পানির গ্লাসটা আর স্যুপের বোলটা সরিয়ে রেখে বিছানার কাছে এসে আরফ বালিশ ঠিক করে রূপালীকে শুইয়ে দিয়ে উঠে যেতে নিলেই তার শার্টের কলার খামছে ধরল রূপালী। আরফ ঘোর লাগানো চোখে কিছুক্ষণ রূপালীর দিকে তাকিয়ে থেকে বলল, সইতে পারবে তো? রূপালী আরফের প্রশ্নের কোনো জবাব না দিয়ে শার্টের বাটনগুলো খুলতে শুরু করলো আরফের। তা দেখে আরফ মুচকি হেসে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিতেই চোখ মেলে তাকালো রূপালী, আর তখনই তার চোখ পড়ল আরফের কাঁধে থাকা একটা দাগের উপর, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটা কামড়ের দাগ, যা কালচে হয়ে দাগ বসে আছে। রূপালীর মনে পড়ে গেল সেদিন রাতের কথা। সেই তো আরফকে সর্বোচ্চ শক্তি দিয়ে কামড় বসিয়ে দিয়েছিল। তার সেদিন একবারও মাথায় আসেনি আরফের এখানটায় ক্ষত হয়েছে কিনা। কিভাবে পারল সে এটা? ফুবিয়ে কেঁদে উঠতেই আরফ দ্রুত গলা থেকে মুখ পেলে অস্থির হয়ে বলল, কি হয়েছে? ব্যথা পেয়েছো? কাঁদছো কেন? রূপালী কাঁদতে কাঁদতে আরফের কাঁধের সেই কামড়ের জায়গাটায় ছুঁয়ে দিয়ে বলল। এটা আরফ বুঝতে পেরে মুচকি এসে রূপালীর কপালে চুমু এঁকে দিয়ে বলল। ওটা আমার ভালোবাসার চিহ্ন। অজস্র চুমুতে ভরিয়ে দিল রূপালী সেই কামড়ের জায়গাটায়। সকালে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে গেল রূপালীর। প্রচণ্ড ঘামও হতে লাগলো জ্বর ছাড়ার কারণে। এদিকে আরফও ঝাপটে ধরে ঘুমিয়ে আছে তাকে। মুচকি হেসে আরফের কপালে পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে সরিয়ে দিতে আরফ নড়ে চড়ে উঠল। পিট পিট চোখে রূপালীর দিকে তাকিয়ে বলল, সকাল হয়ে গেছে। রূপালী বলল। হুম। আরফ বালিশের কাছ থেকে ফোনটা নিয়ে টাইম দেখে শোয়া থেকে উঠে যেতে নিলে রূপালী তার গলা জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ? আরফ বলল, গোসল করতে হবে, ফজরের নামাজ পড়বো তো। রূপালী আরফকে আরেকটু কাছে টেনে নিয়ে বলল, এখানে তো আজান দেয়নি, এখনো তো আজান দেয়নি, আর অনেক সময় আছে। আরফ মুচকি হেসে বলল। তো কি করতে হবে এখন? রূপালী লাজুক হেসে চোখ নামিয়ে নিয়ে বলল, আদর। আরফ ঠোঁট কামড়ে ধরে হেসে বলল। আমার বউটা এতটা রোমান্টিক হয়ে উঠলো কিভাবে শুনি? রূপালী আরফের চোখের দিকে স্থির দৃষ্টি রেখে ধরা গলায় বলল, তোমার ভালোবাসার বিরহে পুড়তে পুড়তে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে চেপে ধরে বলল আরফ, খুব ভালোবাসি বউ, খুব। যেদিন প্রথম তোমায়। আরফকে থামিয়ে দিয়ে রূপালী বলল, জানি, আমি সবটা জানি। আরফ অবাক হয়ে চোখ তুলে রূপালীর দিকে তাকালো। রূপালী চোখের পলক ঝাপটে বলল, তোমার দেওয়া সেই চিরকুটটা আমি পড়েছি সেদিন, কিন্তু তুমি তখন অভিমান করে আমার থেকে দূরে সরে গিয়েছিলে। অনেক চেষ্টা করে তো তোমার মান ভাঙাতে পারিনি, বাড়িতে ফেরাতে পারিনি, তাই বাধ্য হয়ে কাল। বলে জিভ কাটলো রূপালী। আরফ ভ্রুকুচকে বলল, কাল কি? রূপালী কথা কাটাতে বলল, না মানে কিছুটা, আসলে তুমি কালও আসবে না ভেবেই আমি অভিমান করে নিজ থেকে তোমায় ফোন করে জানাতে চাইনি জ্বর হওয়ার কথা। আরফ রূপালীর কপালে কপাল ঠেকিয়ে বলল, সরি বউ। রূপালী চুপ করে রইল। আরফ আবার কি যেন ভেবে বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করব? রূপালী চোখ বন্ধ রেখেই বলল। আরফ বলল, তুমি তো মেসে থেকে পড়াশোনা করনি, তাহলে সেদিন দোলাদের মেসের ভেতর থেকে কাঁদতে কাঁদতে কেন বের হয়েছিলে? কি হয়েছিল সেদিন, আর কেন গিয়েছিলে তুমি ওইখানে? দ্রুত চোখ খুলে আরফের দিকে তাকালো রূপালী। কি জবাব দেবে এখন আরফকে? চোখ সরিয়ে নিয়ে শুকনো ঢোক গিলল একটা। আরফ রূপালীকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো বলো, আমার থেকে কিছু লুকিও না প্লিজ। তুমি সেদিন ওইভাবে কাঁদছিলে কেন? রূপালী এলোমেলো দৃষ্টিতে আরফের দিকে তাকালো। আরফ কি কোনো কারণে সন্দেহ করছে তাকে? করতেও তো পারে। দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা বলে কথা। আরফ রূপালীর এলোমেলো দৃষ্টি দেখে বলে উঠল, তুমি কিছু একটা আমার থেকে লুকোতে চাইছো। এত ভয় কিসের? তুমি কি কোনো ক্রাইম করেছো? অযথা কেন ভয় পাচ্ছ তুমি? আমি তো জাস্ট এইটুকুই জানতে চাইছি যে কেন সেদিন ওইভাবে কাঁদছিলে তুমি। রূপালী কিছুটা ভ্রুকুচকে বলল, তুমি কি আমায় সন্দেহ করছো? আরফ বলল, না, সন্দেহ করলে তোমায় জিজ্ঞেস করতাম না, নিজেই সেই কারণটা খুঁজে বের করে নিতাম। রূপালী থতমত খেয়ে বলল, দেখো, বিয়ের আগে আমি কখন কেন কাঁদলাম না কাঁদলাম সেসব নিয়ে কেন পড়ছো তুমি? এগুলো জেনে কি করবে তুমি? তুমি তো দেখছি বাইরে গোয়েন্দাগিরি করতে করতে এখন নিজের ঘরেও গোয়েন্দাগিরি শুরু করেছো। আরফ বলল, তুমি আমায় বলবে না কিছু? রূপালী কি করবে এখন? কিভাবে আরফকে বোনের নামে আরফের কাছে এসব কথা বলবে সে? আরফ কি বিশ্বাস করবে তার কথা? অসহায় চোখে আরফের দিকে তাকালো রূপালী।
আরাফ উঠে যেতে নিলে রূপালী তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমায় ভুল বুঝো না। আমি জানি সবটা তোমাকে জানানো দরকার, কিন্তু আমি কিভাবে বলবো তোমায় ওইসব কথা? তুমি কি বিশ্বাস করবে আদৌ আমার কথা যদি আমি বলি তোমায় সত্যিটা? ভুল বুঝবে না তো আমায়? আরাফ বলল, নিজেকে না করলেও তোমাকে ঠিকই বিশ্বাস করব, শুধু সত্য কথাটা বলো আমায় প্লিজ। আর তোমার উপর অভিমান করতে পারি আমি, কিন্তু ভুল বোঝার প্রশ্নই আসে না। রূপালী আরাফের থেকে ভরসা পেয়ে একটা শুকনো ঢোক গিলে আস্তে আস্তে দোলার ব্যাপারে সবটা খুলে বলল আরাফকে। আরাফ কিছুক্ষণ থম মেরে রূপালীর দিকে তাকিয়ে থেকে বলে উঠল, দোলার আচার আচরণে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর সবচেয়ে বেশি সন্দেহ শুরু হয় তোমার এই বাড়িতে আসার পর থেকে। ওর তোমার দিকে তাকানো, তোমার সাথে কথা বলা, সবটাতেই আমার কেমন যেন লাগতো। আমি জানি একটা মেয়ের দিকে তাকানো, তার সাথে কথা বলা চলা এগুলো স্বাভাবিক, কিন্তু ওর তোমার প্রতি চাহনি, বিহেভিয়ার সবই আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লেগেছে। আর যেই মেয়ে বাড়িতে থাকতেই চাইতো না, সে তুমি এই বাড়িতে আসার পরই ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আরও বেশি খটকা লাগে আমার। তাই ড্রয়িং রুমে আর কিচেনে গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, যাতে ওর হাবভাব এবং তোমার সাথে কেমন ব্যবহার করে সেটা বুঝতে পারি। তোমাকে নিয়ে বরাবরই আমি খুব সেন্সিটিভ। আমি বাড়ির বাইরে থাকলেও তোমার খোঁজ খবর রাখার জন্য, তোমার খেয়াল রাখার জন্যই মূলত এই কাজ। সেদিন যখন ল্যাপটপে বসে তোমায় দেখছিলাম, তখনই কিচেনে দোলাকে ঢুকতে দেখি। আর তারপর কী নিয়ে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল জানি না। ও তোমার হাত ধরতে গেলে হাত সরিয়ে নিয়ে ওকে হয়তো শাসাচ্ছিলে কোনো কারণে তুমি। আজ বোঝালাম ঘটনা কি। আমি ভাবতেই পারিনি ও এরকম জঘন্য মানসিকতার হয়ে গেছে। ভাই হিসেবে আমারও এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আই এম সরি বউ, আমি আমার বোনের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি ওর প্রতি রেগে থেকো না। আমি জানি তুমি ওকে অনেক বুঝিয়েছো, কিন্তু কাজ হয়েছে কিনা জানি না। বাট ওকে আরও ভালোভাবে বোঝাতে হবে, এবং সেটা আমাদের সবাইকে মিলেই ওকে বোঝাতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ের ব্যবস্থাটা করতে হবে, নইলে আরও বিগড়ে যাবে ও। রূপালী আরাফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরাফ চোখ বন্ধ করে বলল। রূপালী আরাফের ঠোঁট জোড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই আরাফ চোখ খুলে তাকালো। রূপালী মুখ ফুলিয়ে বলল, এখন কি এইসব ভাবনা নিয়েই পড়ে থাকবে? আমি যে সেই কখন একটা জিনিস চেয়েছি সেটা বুঝি পাবো না? আরাফ অবাক চোখে তাকিয়ে বলল, কী চেয়েছিলে? রূপালীর রাগ হলো খুব, তাই রেগে মেগে বলে মুখ ঘুরিয়ে নিল। আরাফ কিছুক্ষণ অবাক চোখে রূপালীর দিকে তাকিয়ে থেকে হঠাৎই ঠোঁট কামড়ে ধরে হেসে রূপালীর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁট জোড়া দখল করে নিল। জানালার কাছে দাঁড়িয়ে এতক্ষণ আরাফের লেখা ডায়েরিটাই পড়ছিল রূপালী। আরাফ বরাবরই ওর জীবনে ঘটা প্রত্যেকটা ঘটনা ডায়েরিতে লিখে রাখে। ডায়েরিটা পড়তে পড়তেই তাদের সেই মধুর মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল, আর নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল রূপালীর। এমন সময় হঠাৎ তার 5 বছরের ছোট্ট মেয়ে আফরা দৌড়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল, মাম্মা মাম্মা, ফুপ্পি আর ফুপ্পা এসেছে। রূপালী ডায়েরিটা বন্ধ করে আফরার দিকে তাকিয়ে বলল, তোমার মাথা, তাই? তা তোমার পাপা কোথায়? আফরা বলল, পাপা ফুপার সাথে কথা বলছে, আর ফুপি বলেছে তোমাকে নিয়ে যেতে। ফুপ্পির পিপিটা খুব কিউট হয়েছে মাম্মা। রূপালী মুচকি এসে বলল, তাই? আচ্ছা চলো তো গিয়ে দেখি। বলেই ডায়েরিটা বিছানায় রেখে রূপালী চলল আফরাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে। হ্যাঁ, যেদিন আরফ সবটা জানতে পেরেছিল দোলার সম্পর্কে, তারপরই সে তার মায়ের সাথে কথা বলে দোলাকে অনেক বুঝিয়ে সুজিয়ে ওর বিয়ের ব্যবস্থা করে। যদিও প্রথম অবস্থায় অনেক প্রবলেম হচ্ছিল দোলার বিয়েটা মেনে নিতে, এবং তার স্বামীর সাথে অ্যাডজাস্ট করতে তার অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু তার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ হয় এবং দোলাকে ভালোবেসে ফেলেছিল বিদায় সে দোলাকে নিজের ভালোবাসা দিয়ে নিজের করে নেয়। আর একসময় দোলাও নিজেকে আস্তে আস্তে মানিয়ে গুছিয়ে নেয়, আর স্বামীর সাথে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। সে একজন স্বাভাবিক নারীর মতোই আছে এখন। তারই ফল তাদের একমাত্র বেবি দিহান, যার বর্তমানে 3 বছর বয়স। রাতে সবাই ডিনার করে যার যার ঘরে চলে গেল। রূপালী আফরাকে ঘুম পাড়িয়ে ঘরে ঢুকতেই সেই চিরচেনা মানুষটা পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। মুচকি এসে বলল, রূপালী। কি হয়েছে? আরাফ তার চুলের মাঝে মুখ গুজে দিয়ে ঘোর লাগানো গলায় বলে উঠল, আজ সারাদিন একটু আদর পাইনি, এখন খুব বেশি করে আদর চাই আমার। আদর নেব, আদর দেব, মিশে যাব তোমাতে। সো একদম বাধা দেবে না এই মুহূর্তে আমায়। আরাফের কথা শুনে মুচকি এসে তার দিকে ফিরে উঁচু হয়ে তার গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, রূপালী। কে চাইছে বাধা দিতে? আরাফ রূপালীর চোখের দিকে তাকিয়ে মুচকি এসে কোলে তুলে নিয়ে বিছানার দিকে হাঁটা শুরু করলো। প্রতিবারের মতো আজও তার শার্ট খুলতেই সে কামড়ের জায়গাটাতে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিল রূপালী। মিশে গেল দুজন দুজনাতে।